দ্বিজেন ঠাকুরের ব্রহ্মসঙ্গীতে আছে তুমি হে ভরসা মম অকুল পাথারে। কিন্তু প্রশ্নটা হলো, এ বঙ্গে সাধারণ মানুষ ভরসা রাখবে কিসের ওপর? পুলিশের ওপর ভরসা রাখতে গিয়ে দেখছে কোথাও পুলিশকেই গুলি করে খুনের আসামি পালিয়ে যাচ্ছে, তো কোথাও খুনের 24 ঘন্টা পরেও মূল অভিযুক্ত ধরা পড়ছে না। এসএসসির ওপর ভরসা রেখে যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছেন যারা, তারা এখন তাকিয়ে আছেন সুপ্রিম কোর্টের দিকে, কারণ যোগ্য অযোগ্য আলাদা করা যাচ্ছে না। এই সমস্ত কিছু নিয়েই আমাদের প্রথম প্রশ্ন। ফের উত্তরবঙ্গে দুষ্কৃতী রাজ। এবার গোয়ালপুকুরে পুলিশকে গুলি করে পালালো আসামি। আদালত থেকে ফেরার পথে এলো পাথারি গুলি, জখম 2 পুলিশ কর্মী। এ রাজ্যে কি এখন আপার হ্যান্ড নিচ্ছে খুনের আসামি আর দুষ্কৃতীরা? দ্বিতীয় প্রশ্ন। মালদায় তৃণমূল কর্মী খুনে 24 ঘন্টা পরেও অধরা মূল অভিযুক্ত ও তার সাকরেতরা। ভয়ের গ্রাসে কালিয়াচক, চেম্বার বন্ধ চিকিৎসকের। শাস্তি চেয়ে কি করব? কাল আমাকেই অ্যাটাক করবে বলছেন নিহতর দাদা। এই ত্রাসের রাজত্বের জন্য কি পুলিশি ব্যর্থতাই দায়ী নয়? তৃতীয় প্রশ্ন। এসএসসি মামলায় এখনো অনিশ্চিত 26,000 চাকরি প্রাপকের ভাগ্য। যোগ্য অযোগ্য আলাদা করা না গেলে পুরো প্যানেলটাই বাতিল করতে হবে বললেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। কিন্তু কেন প্রাতিষ্ঠানিক দুর্নীতির শিকার হতে হবে কয়েক হাজার যোগ্য চাকরি প্রাপককে? চতুর্থ প্রশ্ন। বাঘাযতীনে বহুতল বিপর্যয় নিয়ে তুঙ্গে তরজা। নিয়ম ভেঙে 4 তলা হয়েছে অভিযোগ স্থানীয়দের। বাম আমলের ওপর দায় চাপালেন মেয়র এবং বিধায়ক। কিন্তু এলাকায় আস্ত বাড়ি ভেঙে পড়লে কেন তার দায় নেবে না প্রশাসন? পঞ্চম প্রশ্ন। শিল্পী বয়কট ইস্যুতে ফের তৃণমূলের সংঘাত। যতটুকু মমতা বন্দ্যোপাধ্যায়কে জানি, তিনি বয়কটের রাজনীতিতে বিশ্বাসী নন বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতার কথা আর একজনের মুখে শুনবো না, নাম না করে শটান বললেন কুণাল ঘোষ। কোন দিকে গড়াচ্ছে জল? তবে শুরুতেই দেখাবো শিক্ষা, স্বাস্থ্য, আইন শৃঙ্খলা, একাধিক ইস্যুতে একাধিক ঘটনায় বড় সড় প্রশ্নের মুখে পুলিশ ও প্রশাসন। দেখুন। আইন শৃঙ্খলা, স্বাস্থ্য, শিক্ষা সরকারের মূল দায়িত্বের 3 খুঁটি, কিন্তু একের পর এক ঘটনার পর বিরোধীদের অভিযোগ এই 3 খুঁটিতেই ঘুণ ধরেছে, আর যার ফল ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে। গত কয়েকদিনে রাজ্যে আইন শৃঙ্খলা কার্যত বুলেট বিদ্ধ। আইন শৃঙ্খলা রক্ষা করার কথা যে পুলিশের, গোয়ালপুকুরে আসামি নিয়ে যাওয়ার সময় গুলি খেলো সেই পুলিশই। মাত্র 24 ঘন্টা আগেই মালদায় দিনে দুপুরে রাস্তার ওপর থেতলে খুন করা হয়েছে তৃণমূল কর্মীকে। অভিযোগ আবারও তৃণমূলের বিরুদ্ধেই। হামলার মুহূর্তের হাড় হিম করা ছবিতে কারো হাতে দেখা গেছে আগ্নেয়াস্ত্র, ঘটনাস্থলে পড়ে থাকতে দেখা গেছে বুলেট। তৃণমূলের শাসনে তৃণমূল কর্মীর এই পরিণতিতে তার পরিবার এতটাই আতঙ্কিত যে তারা বিচারও চাইছেন না, কারণ অভিযুক্তরা ফিরে এসে যদি তাদের মেরে দেয়, এমন আতঙ্ক আগে কখনো শোনা গেছে কিনা সন্দেহ। শাস্তি চাইছেন যারা করেছে? না, আমার কিছু চাই না। শাস্তি ফাস্তি কাকে দিব? আবার আজকে করবেন, কালকে আবার আমাকে ধরবে। আমি এখন বলবো শাস্তি চাই, আর শাস্তি চেয়ে কি করব? কালকে আমাকে আবার অ্যাটাক করবে। এই পরিস্থিতিতে বিরোধীদের প্রশ্ন, প্রাতিষ্ঠানিক এই ব্যর্থতা লুকোবে কি করে তৃণমূল সরকার? সাধারণ মানুষ যখন বাড়ি থেকে বেরোয়, ওপরওয়ালার ভরসা করে বেরোয়। বাড়ির লোক জানে না তারা বাড়িতে ফিরে আসবে কিনা। এটাই হচ্ছে এগিয়ে বাংলার মডেল। শুধু আইন শৃঙ্খলা নয়, প্রশ্ন উঠছে স্বাস্থ্য থেকে শিক্ষার হাল নিয়েও। গরিব মানুষ চিকিৎসার জন্য যে সরকারি হাসপাতালে যায়, সেখানে নিষিদ্ধ স্যালাইন দেওয়ায় এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। যে সরকারি চাকরিকে সাধারণ ঘরের ছেলেমেয়েরা সবচেয়ে সুরক্ষিত বলে মনে করেন, সেখানেই উঠেছে ভয়াবহ দুর্নীতির অভিযোগ। টাকার বিনিময়ে স্কুলে চাকরি বিক্রির অভিযোগ, যার ফলে মেধার ভিত্তিতে যারা চাকরি পেয়েছেন তাদের জীবনও এখন অনিশ্চিত। সরকার এবং এই প্রাতিষ্ঠানিক দুর্নীতিতে যারা যুক্ত, তাদের অপরাধের দায় এদের উপরে চাপানোর যে চেষ্টা করা হচ্ছে, এটা আমরা যে কোনো মূল্যেই রুখব। প্রশ্নের মুখে আইন শৃঙ্খলা, শরীরে নিষিদ্ধ স্যালাইন, শিক্ষায় চাকরি চুরির ফলে যোগ্যদের জীবন অনিশ্চিত। এরপর সাধারণ মানুষ কি করবে? এবিপি আনন্দ। দেখুন, একদিকে পুলিশের ওপর থেকে ভয় উবে যাচ্ছে, আর একদিকে সরকারি শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা থেকে ভরসা উবে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। শাসক ও সরকারের কাছে এগুলো হয়তো কমন সমস্যা, কিন্তু সেই কমন সমস্যাগুলো আমাদের মতো কমন ম্যানদের উদ্বেগ বাড়াচ্ছে। আমি এই অনুষ্ঠানে অতিথিদের কাছে যাওয়ার আগে দ্বিতীয় প্রতিবেদন, এই কয়েক ঘন্টা আগে যে মারাত্মক ঘটনাটা আমাদের রাজ্যে ঘটে গেল, সেটা আপনাদের সামনে রাখবো। ইসলামপুর কোর্ট থেকে আসামিকে নিয়ে রায়গঞ্জে ফিরছে প্রিজন ভ্যান। থামলো এক জায়গায়, সেইখানে এলো পাথারি গুলি চলল এবং আসামি পালিয়ে গেল। গুলিবিদ্ধ হলেন 2 জন পুলিশ কর্মী। আমি ঘটনাটা দেখাবো, তারপরে নানা ভার্সন পাওয়া যাচ্ছে, আমি আসবো তার আলোচনায়। প্রথমে ঘটনা।
প্রথমে প্রকাশ্য দিবালোকে তাড়া করে গুলি, তার 12 দিনের মাথায় ইট দিয়ে থেতলে খুন। পরপর এই ধরনের ঘটনায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আগেই বড়সড় প্রশ্ন উঠেছিল, আর এবার যা ঘটল তা তো সব সীমানা ছাড়িয়ে গেল। ফিল্মি কায়দায় পুলিশকে গুলি করে পালিয়ে গেল বিচারাধীন বন্দী। গুলিবিদ্ধ অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন 2 পুলিশ কর্মী। ঘটনাস্থল উত্তর দিনাজপুরের গোয়ালপুকুর। 2018 সালে করণদিঘির একটি খুনের মামলায় বিচারাধীন বন্দী সাজ্জাদ আলম। বুধবার সাজ্জাদ ও 2 মহিলা বন্দীকে নিয়ে রায়গঞ্জ যাচ্ছিল পুলিশের এই বাস। সাজ্জাদ সহ 3 বন্দীর পাহারায় ছিলেন 2 জন পুরুষ ও 3 জন মহিলা পুলিশ কর্মী। সূত্রের খবর, গোয়ালপুকুরের পাঞ্জিপাড়া মোড়ের কাছে খুনে অভিযুক্ত সাজ্জাদ জানায় সেই শৌচাগারে যেতে চায়। বাস থামিয়ে তাকে নামান 2 পুলিশ কর্মী। অভিযোগ, তখনই পুলিশকে এলোপাথারি গুলি করে পালায় সাজ্জাদ। যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি ঠিক এই জায়গাটা পুলিশ ইতিমধ্যে ঘিরে রেখেছে। পুলিশের উচ্চতর আধিকারিকরা তারা এসছেন এবং যেটা জানা যাচ্ছে স্নিপার ডগের ব্যবহার করা হচ্ছে। একটা বিস্তীর্ণ জায়গা এই যে হাইওয়েতে, সেখানে দেখা যাচ্ছে যে পুলিশের তরফ থেকে ঘিরে রাখা হয়েছে। পাশেই আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং এবং যেটা জানা যাচ্ছে যে ওই যে ব্যক্তি, সেই ব্যক্তিকে আজকে যে রায়গঞ্জ সংশোধনাগার থেকে নিয়ে আসা হচ্ছিল এবং ইসলামপুর আদালতে তাকে পেশ করা হয়। টয়লেটে যাবে বলে সে প্রথমে জানায় এবং তারপরে গাড়ি থেকে নামে। এরপরেই কিন্তু প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন যে বেশ কিছু গুলির শব্দ তারা শোনে এবং দেখা যায় যে ওই বন্দি সে পালিয়ে যায় এবং 2 জন পুলিশ কর্মীকে গুলিবিদ্ধ অবস্থায়। রায়গঞ্জ কারেকশনাল হোম থেকে ওখান থেকে ওকে এখানে প্রডিউস করেছে। করার পরে ও ফিরে যাবার সময় পাঞ্জিপাড়ার কাছে একটা জায়গা মানে আজ পার দি অ্যাকিউজের রিকোয়েস্টের উপরই আমরা ন্যাচুরাল কলেজে স্টপ করেছেন। ও সময়টা ও আসামি আমাদের পুলিশের উপরই অ্যাটাক করে ও পালিয়ে গেছে। আমরা সব কিছু এখন তদন্ত করছি। উই হ্যাভ অলরেডি স্টার্টেড দি এনকোয়ারি, উই হ্যাভ স্টার্টেড কেস, উই আর ইনভেস্টিগেটিং। ও কোথায় থেকে কীভাবে অস্ত্র পেয়েছেন সব কিছু আমরা তদন্ত করে দেখছি। পুলিশের যে সার্ভিস রিভলভার সেটা টেনে নিয়ে আমরা সব কিছু অ্যাঙ্গেল এখন দেখছি। 2 জন ইনজুর্ড আছে, ওরা এখন ট্রিটমেন্টে আছে, ওদের স্টেটমেন্টগুলো আমরা নিচ্ছি। এখানে প্রশ্ন উঠছে, বিচারাধীন বন্দী সাজ্জাদের কাছে আগ্নেয়াস্ত্র এলো কি করে? সে কি পুলিশের আগ্নেয়াস্ত্র ছিনিয়ে গুলি চালিয়েছে, নাকি কোর্টে যাতায়াতের পথে তার কাছে অস্ত্র পৌঁছে দিয়েছিল কেউ? তেমনটা হলে তা পুলিশের নজর এড়িয়ে গেল কি করে? পুলিশ সূত্রে দাবি, আহতের মধ্যে একজন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর দেবেন বৈশ্য, অপরজন কনস্টেবল নীলকান্ত সরকার। কিন্তু মাঝ রাস্তায় প্রিজন ভ্যান থেকে নামলেন কি করে 2 পুলিশ কর্মী? যখন 2 পুলিশ কর্মীকে মাটিগাড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুষ্কৃতী নেতা নেত্রী সব মিলেমিশে একাকার হয়ে গেছে, নিরীহ পুলিশ গুলিবিদ্ধ হয়ে গেল। দুষ্কৃতীরা জানে পুলিশ কিছু করতে পারবে না, প্রশাসন কিছু করতে পারবে না, সরকারটা তাদের সরকার। এর জন্য চারিদিকে নিয়ন্ত্রণহীন অবস্থা হয়ে গেছে, একটা নিয়ন্ত্রণহীন সমাজ। পুলিশের উপর আক্রমণ, পুলিশ কর্মী গুলিবিদ্ধ হওয়ার ঘটনা নিশ্চিতভাবেই এই ঘটনা তো ঠিক ঘটনা নয়, খারাপ ঘটনা। কেন হলো, কি হলো, পুলিশ প্রশাসন পুরোদস্তুর তদন্ত শুরু করে দিয়েছে। ঘটেছে একটা অপরাধজনিত ঘটনা, সেটা পুলিশ দেখছে। পলাতক বন্দির খোঁজে শুরু হয়েছে তল্লাশি। সুদীপ চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর দিনাজপুর। দেখুন, 2টো ভার্সান আছে। প্রথম ভার্সান হচ্ছে যে এই করণদিঘি থানার পাঞ্জিপাড়ায় গোয়ালপুকুরের কাছে, সেখানে এই ভার্সানটা অনেকটা হিন্দি ফিল্ম হবে না, ওটিটি হবে না, এখনকার যে ওই দক্ষিণ ভারতীয় ফিল্মগুলো তৈরি হচ্ছে ওই টাইপের। সেটা হচ্ছে প্রিজন ভ্যানকে আটকালো 2টো সশস্ত্র মোটর বাইক, এলোপাথারি গুলি এবং খুনের আসামি ছিনতাই। পরে ভার্সানটা এলো যে এই প্রিজন ভ্যান যখন ওই জায়গা দিয়ে যাচ্ছিল তখন এই খুনের আসামি বলে যে তার জলবিয়োগের প্রয়োজন হয়েছে এবং সেই প্রিজন ভ্যান থামে। তারপর তার হাতে একটি আগ্নেয়াস্ত্র, সেটা কেউ বলছেন ওই উর্দিধারী পুলিশ কর্মীরা, তারাই তাদের অস্ত্র সে ছিনতাই করে নিয়েছিল, ইত্যাদি ইত্যাদি, সেটা পরে দেখা যাবে। কিন্তু মোদ্দা কথাটা হলো, আমি প্রথমেই বলি যে যারা গুলিবিদ্ধ হয়েছেন সেই পুলিশ কর্মীরা দ্রুত সুস্থ হয়ে উঠুন। কিন্তু আমি প্রাক্তন পুলিশ কর্তা ডক্টর নজরুল ইসলামকে দিয়ে শুরু করবো। নজরুলদা, একটা জিনিস, যে ভার্সানটাই ধরি না কেন, ক্রিমিনাল পুলিশকে ওভার পাওয়ার করেছে, উর্দিধারী 2 জন পুলিশকর্মীকে গুলিবিদ্ধ করে নিজেরা অক্ষত অবস্থায় একজন খুনের আসামি, তার সঙ্গী থাকুক বা না থাকুক, পালিয়ে গেছে। দেখুন, আপনি প্রথম যে ভার্সানটা বললেন সেটা হলে তো বোঝা যায়, কিন্তু সেখানে আরও কিছু প্রশ্ন আছে। আমি এখানে প্রিজন ভ্যান কীরকম ছিল আমি দেখিনি, সেই জন্য বলতে পারছি না। কিন্তু আমি পুলিশে যতদিন চাকরি করেছি, প্রিজন ভ্যানে পার্টিশন করা থাকে, সেই পার্টিশনের ভিতরে আসামি থাকে
এবং তারপরে সেখানে তালা দেওয়া হয়, তারপরে অস্ত্রধারী পুলিশ পিছনে যেখানে গেটের কাছে সেখানে থাকে। তো আপনি যদি প্রথম ভার্সান বলেন তাহলে আমি ধরে নিলাম যে মোটর বাইকে করে দুষ্কৃতীরা আসলো, তাদের কাছে আগ্নেয়াস্ত্র ছিল, তারা গুলি চালালো পুলিশের ওপরে। কিন্তু তাহলে পুলিশের কাছে কি অস্ত্র ছিল কি না সেটা কেউ বলছে না, এবং পুলিশ একটাও গুলি চালিয়েছে কি না। কারণ আমাকে কেউ যদি মারতে আসে অন্য কোনো কারণ ছাড়াও, আমি তো রাইট অফ প্রাইভেট ডিফেন্সে আমি গুলি করব, একদম। এইটা কেন কেউ বলছে না, সেটা একটা ব্যাপার। দ্বিতীয় যেটা আপনারা বলছেন যে এটা ঘটনা যে কোর্টে কেসের ডেট ছিল, অতএব তার যে ফলোয়ার বা তার সাহায্যকারী তারা জানবে যে এই দিন কোর্টে নিয়ে যাওয়া হবে, এবং কোর্ট থেকে যখন ফিরছে, যার ফলে ফিরে আছে, ইনফরমেশন সেটা তাদের কাছে ছিল। বোঝা গেল। কিন্তু যদি এইটা হয় যে নির্দিষ্ট জায়গায় আসামি বলল যে সে প্রস্রাব করবে, আর সে গাড়ি থামিয়ে তাকে বের করা হলো, তাহলে যে পুলিশের লোকেরা ছিলেন তাদের ব্রিফিং ঠিক ছিল বলা যাবে না। কারণ মার্ডার কেসের আসামি ঠিক এমনি খুব ছিচকে চট্টর নয়। তাহলে মার্ডার কেসের আসামি 7 বছরের পুরানো কেস, সে বলল ইউরিন পাস করব, ও তো গাড়ির মধ্যে ইউরিন করলেও তারা গাড়ি থামাবে না, বা ওই যে তালা লাগানো থাকে সেটা খুলবে না। তো তাকে যদি গাড়ি থামিয়ে ওই তালা খুলে বের করা হয়, তারপরে গুলি খেয়ে পুলিশের লোকেরা যদি মরে, তার জন্য দেয় পুলিশের লোকেরা। এবং যে অফিসার এদেরকে ডিটেল করেছিল তাদের নিশ্চয় ব্রিফিং ভালোভাবে করেনি। প্রথমে এটা জানা দরকার যে তাদের কাছে কোনো আর্মস ছিল কিনা, তারপরে জানা দরকার যে ওই প্রিজন ভ্যানটা পার্টিশন ছিল কিনা, তারপরে জানা দরকার পার্টিশন থাকলে সেখানে তালা লাগানো হয়েছিল কিনা। একদম। তখন পরিষ্কার বোঝা যাবে যে কার দোষে ঘটনাটা ঘটেছে, ব্যর্থতা কার। হ্যাঁ, তবে আমি আরেক পুলিশ কর্তা অনিল জানার কাছে যাব। অনিলদা, একটা তো যে ব্যর্থতা যেভাবেই দেখি না কেন, যে যারা নিয়ে গেছিলেন, যারা প্ল্যানিং করেছেন, তাদের ব্যর্থতা কোনো সন্দেহ নেই, এই জন্য যে আলটিমেটলি বটম লাইনটা হচ্ছে যে এরা দুজন গুলিবিদ্ধ হয়েছে। এখনও পর্যন্ত যে খুনের আসামি পালিয়েছে তার সঙ্গী ছিল কিনা জানা যাচ্ছে না। আর একটা রহস্যময় নীরবতা পুলিশ দফতরের তরফে দেখা যাচ্ছে, সেটা হচ্ছে আর্মসটা সে কোথা থেকে পেল, এই মানে বিষয়ে মোটামুটি রা কাটছেন না এখনও পুলিশ কর্তারা। অর্থাৎ এখনও একটা ঢাক গুড়গুড়ের পরিস্থিতি আছে, হয়তো তারা অ্যাসেস করে পরে বলবেন, কিন্তু যেটাই হোক না কেন একেবারে একজন খুনের আসামি প্রিজন ভ্যান থেকে পালিয়ে যাচ্ছে এবং প্ল্যান্ড ওয়েতে সে পালাচ্ছে, আর পুলিশ কর্মীরা গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। ওভারঅল ব্যর্থতা না, ব্যর্থতা কোথায়? এটা তো গর্ব হওয়া উচিত। পশ্চিমবাংলা এখন টেক্সাস বা ক্যালিফোর্নিয়া বা লস অ্যাঞ্জেলসের মতন হয়ে গেছে, এই জন্য গর্ব হওয়া উচিত। ইংরেজিতে কথা আছে না, অ্যাজ ইউ শো সো শ্যাল ইউ রিপ। যেরকম আপনি আমড়া গাছ পুঁতে তো আম্রপালি পাবেন না। যেটা আপনার হয়েছে, এটা শুরু হয়েছে কবে থেকে? আমি ভবানীপুর থানা থেকে আসামি ছাড়ানো সেটা পেটি ম্যাটার আমি ছেড়ে দিচ্ছি, কিন্তু হরিমোহন ঘোষ কলেজে ডিটেলস আর বলছি না, সবাই জানেন। কালিয়াচকের ঘটনাও জানেন, পুলিশ রেড করে ধরতে গেছে, কালিয়াচক অথবা কালিয়াগঞ্জ হবে, আই মে রং। পুলিশকে মারলো, মাথা ফাটালো, পুলিশের মোটর সাইকেল জ্বালালো, গাড়ি জ্বালালো, থানা জ্বালালো, পুলিশ রিইনফোর্সমেন্ট এসে গুলি চালালো, 3 জনের পায়ে লাগলো। আলটিমেট কি হলো? যে অফিসার অ্যাকশান নিলেন, হি ওয়াজ ট্রান্সফার্ড ফোর্থউইথ, এবং যারা সেই মহান ব্রত পালন করলো তাদেরকে ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স দেওয়া হলো। শিলিগুড়িতে অমিতাভ মালিক বিরাট অ্যারেঞ্জমেন্ট করলো ধরার জন্য, বলে ফেলে ধরে ফেলেছিলাম, ল্যাসদা ধরেছিলাম, হঠাৎ স্লিপ করে সিকিমে চলে গেল, আমরা ধরতে পারলাম না। পরে একদিন পরে থানায় বোম ফাটলো, বলো ওই বিমল গুরুং করেছে, ড্রোনে করে এসে বোম পাঠিয়েছে। তারপরে জানি না কোথায় কী হলো, মহামান্য আদালতও তাকে জামিন দিলেন না, ইন্টারিম। কিন্তু একটা নতুন মডেল হয়েছে পশ্চিমবাংলায়, ডায়মন্ড হারবার মডেল। ডায়মন্ড হারবারে গিয়ে সরকারি হোটেলের পাশে একটা জায়গায় 3 স্টার হোটেলে কার সঙ্গে দেখা করলেন, কে সুপার এক্সট্রা জুডিশিয়াল পাওয়ার এনজয় করেন আমি জানি না, পুলিশ এসকর্টে প্রেস ব্রিফিং করলেন, পুলিশ এসকর্টে বাড়ি চলে গেলেন। অমিতাভ মালিকের খুনের আসামি, খুনের কেস কোথায় চলে গেল ভগবান জানে।
এখন এই আর জিনিস যদি অভিযুক্ত তো সেই বিমল গুরুংই তৃণমূলের সঙ্গে নির্বাচনে সে জোট যে হয়েছে। এদের কোনো তৃণমূলে গেছে কোনো শাসক দল আছে বলে তৃণমূলের কাছে, বিজেপি থাকলে বিজেপিতে যেত, সিপিএম থাকলে সিপিএমে ঠিক, যেত, ঠিক, এটা ঘটনা। এটা নিয়ে আমার কোনো নেই যে যখন শাসকে থাকবে তখন সেই দলে চলে যাবে। কাজে এই যদি নমুনা হয়, তারপর আরেকটা জিনিস বলছি, যদি ক্রিমিনাল নয়, এত নিচের তলার ওসি লেভেলে আপনি কাঁধে অশোক স্তম্ভ লাগিয়ে শিলিগুড়িতে, আমার মনে আছে যে রামকৃষ্ণ মিশন আশ্রমের অধীনে একটা জায়গা রয়েছে, বিল্ডিং রয়েছে, সেখানে ঢুকে প্রমোটার লোক রিভলভার ঠেকিয়ে তাদের তুলে নিয়ে চলে গেল, তাদের মোবাইল কেড়ে নিল। তারপরে পুলিশ একবার বলল আমরা তালা মেরেছি সেফটি পয়েন্টে, পুলিশ ওয়েট করলো যতক্ষণে সেই ভদ্রলোক, প্রমোটার ভদ্রলোক বা যেই হোক, যে দখল নিতে এসছে জমির মালিক, আমি জানি না কি ডিসপিউট আছে, এসে কমপ্লেন করছে কাউন্টার, ততক্ষণ পুলিশ ওয়েট করছে। পুলিশ কিন্তু পরে যখন কোনো একটা প্রেসের লোক যখন ধরলেন, উনি সিনিয়র অফিসার, আমি জানি না কোন র্যাঙ্কে, তো উনি বললেন না না, প্রথমে বললেন আমরা তালা দিয়ে এই করেছে, তারপরে বললেন না না মিশন বলেছে তাই আমরা তালা দিয়েছি। ভাই আপনি তো আইনজীবী, তালা দিলে পুলিশের এখতিয়ার আছে, তালা দিলে কি করবে? কামস আন্ডার সিভিল ডিসপুট, তুমি সিভিল কোর্টের অর্ডার ছাড়া খুললে কি করে? ঠিক, মানে একটার পর একটা ঘটনা, এবং আজকের এই ঘটনা যেদিকে নির্দেশ করছে, আমি আলোচনার পরবর্তী পর্যায়ে নিশ্চয়ই আসব, যে পুলিশের ট্রেনিং, এবং যদি সত্যি দুজন পুলিশ কর্মী যারা সশস্ত্র এবং খুনের আসামি তিনি থাকেন, তাহলে খুনের আসামি পালিয়ে গেল আর পুলিশ কর্মীরা গুলিবিদ্ধ হলেন, এই রহস্যের এখনো ব্যাখ্যা পাওয়া যাচ্ছে না। সব থেকে বড় কথা, বিকেলের ঘটনা, এখনো পর্যন্ত পুলিশ কোনো প্রেস ব্রিফিং করেনি। কিছু কি লুকোনোর চেষ্টা করা হচ্ছে? একেবারে পরিষ্কার আমাদের প্রশ্ন রইল। ঠিক এইখানে আমি অর্ণবের কাছে আসবো, কিন্তু তার আগে এই প্রশ্ন তুলতে হবে যে কোন দিকে রাজ্য যাচ্ছে। একের পর এক ঘটনা, শুধু অন্য সব কিছু বাদ দিন, গত 13 দিনের ঘটনা দেখুন, আর আজকে চূড়ান্তভাবে আক্রান্ত হলো পুলিশই। গতকাল আপনাদের দেখিয়েছি যে মুখ্যমন্ত্রী হওয়ার পর তার প্রথম সাংবাদিক সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে ঠিক কতটা জোর দিয়েছিলেন। আজ এখন দেখাবো 2010 সালের 5ই নভেম্বর এই স্টুডিওতে আমাকে দেয়া ইন্টারভিউতে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন গণতন্ত্র মানুষকে শান্তি ফেরানোর জন্য। এই ধরনের ঘটনা সেই শান্তি ফেরানোর প্রক্রিয়ায় কত বড় ধাক্কা, কত বড় প্রাচীর, সেটা আপনারা বিচার করবেন। কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় 2010 সালের 5ই নভেম্বর? দেখুন। এত আর্মস কেন ঘুরে বেড়াবে? তাহলে বলুন আইন শৃঙ্খলা কিসের জন্য? গণতন্ত্র কিসের জন্য? মানুষকে শান্তি দেওয়ার জন্য, মানুষকে প্রোটেকশন দেওয়ার জন্য। এটা ডিক্টেটরশিপে হয়, এটা গণতন্ত্রে হতে পারে না। সেই জন্য তো বলছি এখানে গণতন্ত্র নেই। আমি বলছি অর্ণব, আজকের দিনে প্রত্যেক দিন তুমি লক্ষ্য করো একটা ঘটনা, তার অধিকাংশ, আই রিপিট, অধিকাংশ ঘটনায় শাসক দলের নেতাকর্মীদের রক্ত ঝরছে, তারা খুন হচ্ছেন। এই ঘটনার তালিকা প্রতিদিন দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। কেন পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ পাওয়া যাচ্ছে না? মানে এ তো দেখে যা মনে হচ্ছে এবার পুলিশও দুষ্কৃতীকে ভয় পেতে শুরু করবে। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে বলেছেন যে দল বড় হয়েছে, 14 বছর ক্ষমতায় রয়েছে, প্রায় 1 লক্ষের উপর পদাধিকারী পশ্চিমবঙ্গে বিভিন্ন স্তরে তৃণমূল কংগ্রেসের। ফলত এই যে এত বড় একটা স্ট্রাকচার, সেই স্ট্রাকচারের মধ্যে এই ধরনের কিছু লোক হয়তো অবশ্যই ঢুকেছে, এবং সেই ধরনের লোকগুলো ঢোকার ফলেই এই ধরনের কিছু কিছু ঘটনা ঘটছে। ঠিক কথা, না না, আমি ধরে নিলাম, কিন্তু আমি বলছি সেই ঘটনার রোখা, সেই ঘটনা আটকানোর, আগে হয়ে আটকানো এবং পরে হয়ে কনভিক্ট করার দায়িত্ব হচ্ছে পুলিশের। বললেন বিগত 13-14-15 দিনের কথা বললেন, তার মধ্যেই কিন্তু মালদার দাপুটে নেতা দুলাল সরকারের যে প্রাইম অ্যাকিউজ, খুনে যে প্রাইম অ্যাকিউজ, তাকে কিন্তু এই পুলিশই ধরেছে, এবং যাকে ধরেছে সেও কিন্তু ওখানকার অত্যন্ত বড় নেতা, মানে সে কিন্তু খুব ছোটখাটো নেতা নয়। কিন্তু দুলাল সরকারের প্রাণটা চলে যাওয়ার পর প্রাইম অ্যাকিউজড অ্যারেস্ট হয়েছে। একদমই ঠিক কথা। আর এটা কোনো হলো একজন করে নেতা মরবে, আরেকজন করে নেতা গ্রেফতার হবে, এই প্রক্রিয়া চলবে। কিন্তু আমি বলছি পুলিশ যে একেবারে সম্পূর্ণ নিষ্ক্রিয় হয়ে রয়েছে, এটা একদম সত্যি কথা নয়। কিন্তু একই সঙ্গে আবার এটাও বলছি, ঘটনা এখনো পর্যন্ত প্রধান অভিযুক্ত তার সাক্ষাৎকার হয়নি, একটা মাত্র গ্রেফতার। আমি যে প্রতিবেদনটা আমরা দেখলাম যে পুলিশ মানে কার বন্দুক ছিনিয়ে নিয়ে গুলি চালিয়েছে দুষ্কৃতী, সেটা এখনো জানা যাচ্ছে না। হতে পারে পুলিশের বন্দুকই হয়তো ছিনিয়ে নিয়ে আরো মারাত্মক। কিন্তু আমরা দেখেছি 2020 সালের 20 জুলাই বিকাশ দুবে পুলিশের বন্দুক ছিনিয়ে নিয়ে 8 জনকে গুলি করেছিল, 8 জন পুলিশকে, ইনক্লুডিং একজন ওসি। একই জিনিস দেখেছিলাম গত বছরে, আপনি বড় প্রোগ্রাম করেছিলেন, আপনি মনে করুন বদলাপুরে যে প্রাইম অ্যাকিউজ ছিল, রেপ অ্যাকিউজ, সেই লোকটি সে কিন্তু পুলিশের বন্দুক ছিনিয়ে নিয়ে পুলিশকে গুলি চালিয়েছিল, এবং তাকে শেষ পর্যন্ত সেই যে লোকটি, সেই লোকটির
মানে যখন এনকাউন্টার করা হয়, এনকাউন্টার করার পর তারপর কিন্তু আর আমরা জানতে পারিনি যে বদলাপুর ঘটনার পিছনে আর কি কি লোকজন রয়েছে আমি জানতে পারিনি। আমি এখনো জানতে পারিনি যে সুশান্ত ঘোষের ঘটনার পেছনে মোটিভ কি ছিল, কোনো কিছুই তো জানতে পারছি না। আচ্ছা, তুমি বললে, আমি তোমার কথার সঙ্গে একমত যে দুলাল সরকারের মৃত্যুর জন্য নরেন্দ্র তিওয়ারিকে গ্রেফতার করা হয়েছে, তুমি মোটিভ জানতে পেরেছো? আমি তো পারিনি। না, মোটিভ পাবলিক তো জানতে পারা যায়নি ঠিকই, কিন্তু এটা যতক্ষণ না পর্যন্ত আদালত গ্রাহ্য তদন্ত করে তার প্রমাণ দাখিল করা হবে ততক্ষণ পর্যন্ত আমরা তাকে বলতে পারবো, আমরা অনুমান করতে পারি। আমি অর্ণবকে আরেকটা ইনফরমেশন দিয়ে এই মাত্র শুনতে পাচ্ছি, পুলিশ জানাচ্ছে যে এই দুষ্কৃতী, এই খুনের আসামি, এ নাকি রিভলভার জোগাড় করেছিল আদালতে যাওয়ার সময়। আমি বলছি কি মারাত্মক কথা, আর আদালতে যাওয়ার বা ফেরার সময় ভাবুন, একজন খুনের আসামি আগ্নেয়াস্ত্র জোগাড় করছে, সেই আগ্নেয়াস্ত্রে পরে দুজন পুলিশ কর্মীকে গুলিবিদ্ধ করছে, পুলিশ জানতে পারলো না। এটা চূড়ান্ত, অবশ্যই দিয়ে নিয়ে যাচ্ছে চূড়ান্ত প্রহরায়। আমি তো এরকম কোনো খুনের আসামিকে কোনো জেলায় কোনো পুলিশকে কোর্টে তুলতে দেখিনি যাতে 1 মিনিটের জন্য, 1 মিনিট কেন 30 সেকেন্ডের জন্য পুলিশ চোখের আড়াল করেছে, এ কোনোদিন আমি দেখিনি। একদম, আমি শুধু একটা কথা বলবো, সেটা হচ্ছে যে বারবার করে পশ্চিমবঙ্গের পুলিশকে এরকম ভাবে অ্যাকিউজ করা ঠিক কথা, যে পুলিশ হয়তো বহু ক্ষেত্রে এরকম ব্যর্থ হচ্ছে। ইন্ডিয়ান পুলিশিং ফাউন্ডেশন 2021 সালে একটা এইটা বুঝিয়ে দাও, মানে আমি বলছি, আমি আসছি তোমার পরিসংখ্যানে, তোমাকেই দেব। সবচেয়ে কম ভরসা করে হচ্ছে যে রাজ্যের লোক, সেই রাজ্যটার নাম হচ্ছে উত্তরপ্রদেশ। এটা বেরিয়েছে, খারাপ উত্তরপ্রদেশ। হ্যাঁ, আমি বলছি যে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর নাম তো মমতা বন্দ্যোপাধ্যায় নয়, যোগী আদিত্যনাথ। তো আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে বসে আমার দুজন পুলিশ কর্মী ভাই গুলিবিদ্ধ হয়েছে, তাতে উত্তরপ্রদেশ কত খারাপ জেনে আমার কি লাভ? দলিতদের উপর উত্তরপ্রদেশ, গুজরাট, মধ্যপ্রদেশ গোল্লায় যাক, পশ্চিমবঙ্গের এই অবস্থা কেন? দল নয়, পুলিশ সরাসরি মানে অংশগ্রহণ করছে। আমার শুধু কৌতূহলটা এইটা রয়ে গেল যে ভাবুন, একটা আগ্নেয়াস্ত্র কোর্টে যাওয়ার সময় বা ফেরার সময় জোগাড় করে ফেললো একজন খুনের আসামি। অর্থাৎ আগ্নেয়াস্ত্র, আমি বলছি যে পাড়ার মানে কি বলে ধূমপান যে জিনিস যেখানে বিক্রি, আমি জানি না টেলিভিশনে বলা যায় কিনা, ওই সিগারেট বিড়ির দোকানেও আগ্নেয়াস্ত্র পাওয়া যায় কিনা। মানে একজন খুনের আসামি কোর্টে যাওয়ার রাস্তায় যাওয়ার সময় অথবা ফেরার সময় আগ্নেয়াস্ত্র জোগাড় করে নিল, আর সেটা খুনের আসামি গার্ড দিয়ে যাকে পুলিশ নিয়ে যাচ্ছে। এ বিস্ময় কোথায় রাখবো? আমি কেয়া ঘোষের কাছে আসবো যে মালদার অভিযুক্তরা, আমি আবার বলছি, মালদার প্রতিবেদনটা একবার দেখিয়ে বলবো যে এখনো পর্যন্ত, কালকে বলেছিলাম গ্রেফতার 0, আজকে বলছি গ্রেফতার 1, কিন্তু না প্রধান অভিযুক্ত না তার প্রধান সাকরেতরা গ্রেফতার হয়েছে। আমি দ্রুত একবার দেখবো মালদায় এখনো পর্যন্ত কি পরিস্থিতি। জাকির মারলো, জাকিরের ছেলে মারলো, জেম মারলো, সাদ্দাম মারলো, রেজা মারলো, তেমনি করে সব। পুলিশ কেন অ্যাকশন নিচ্ছে না? প্রকাশ্যে খুন, গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি আরও 2 জন। ঘটনার পর কেটে গেছে 24 ঘন্টারও বেশি সময়, কিন্তু মালদার কালিয়াচকে তৃণমূল কর্মীর বিরুদ্ধে তৃণমূল কর্মীকে খুনের ঘটনায় মূল অভিযুক্ত জাকির শেখ এখনো অধরা। ঠিক গতকাল এই জায়গা থেকেই শুরু হয়েছিল ঘটনার সূত্রপাত। এই হচ্ছে ড্রেন, যে ড্রেনের ওপরে দেখা যাচ্ছে যে মাটি ফেলে এখানে ড্রেন ঢাকার কাজ শুরু হচ্ছিল, এবং এখানেই ফিতে কেটে এখান থেকে উদ্বোধন করা হচ্ছিল এই রাস্তার। যখন এখানে এই প্রোগ্রাম চলছে বা অনুষ্ঠান চলছে, ঠিক এখানেই বকুল শেখ, যিনি আহত হয়েছেন, এবং তার সঙ্গে সঙ্গে যে তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে এবং বকুল শেখের ভাই, তারা এখানেই ছিল। হঠাৎ করেই এখান থেকে গন্ডগোলের সূত্রপাত। দিনে দুপুরে এভাবে খুনের পর ভয়ের গ্রাসে মালদার কালিয়াচক। বন্ধ দোকানপাট, চেম্বার খুলতে ভয় পাচ্ছেন খোদ চিকিৎসকও। হ্যাঁ, বন্ধ করে দিলাম, যেহেতু বুঝতেই পারছেন যে কেউ নেই, কেন থাকবো, মানুষ আতঙ্কে আসছে না কেউ, যেহেতু এত বড় ভয়াবহ কাণ্ড হয়েছে। 6টার সময় বাড়িতে ঢুকে গেছি, দোকান বাগান সব বন্ধ, দেখছেন না। আতঙ্ক এমন জায়গায় পৌঁছেছে যে দোষীদের বিচার চাইতেও ভয় পাচ্ছেন নিহতের দাদা। শাস্তি চাইছেন যারা করেছে? না, আমার কিছু চাই না। শাস্তি কাকে দিব? আবার আজকে করবেন, কালকে আবার ধরবে, কোনো গ্যারেন্টি আছে? একটা লোক মারা যাচ্ছে, এই লোকটা যে একটা মার্ডার করেছে আজকে নতুন, এর আগে অনেকটা হয়েছে। আমাদের গ্রামের অনেকটা 3-4টা লোককে মেরেছে, ওদের গ্রামের আপনার 7-8টা লোককে মেরেছে, একটা না 10টা-12টা লোককে একটা লোক মেরেছে। আমি এখন বলবো শাস্তি চাই, ওর শাস্তি চেয়ে কি করব? কালকে আমাকে আবার অ্যাটাক করবে। বুধবার সকাল 9টা নাগাদ স্নিফার ডগ নিয়ে আসা হয়, ওড়ানো হয় ড্রোনও। ইতিমধ্যে ঘটনার সঙ্গে কারা রয়েছে তা জানার জন্য স্নিপার ডগের সাহায্য নিচ্ছে পুলিশ। ঘটনাস্থল থেকে কমপক্ষে 2 কিলোমিটার দূরে NH-12 এর সামনে এই পাশেই আমবাগান ক্ষেত, সেখানে এসে কিন্তু ইতিমধ্যে স্নিপার ডগ অবস্থান করছে। মালদার পুলিশ সুপার দাবি করেছেন মৃত কিংবা আহতদের দেহে গুলির আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
কিন্তু আহত তৃণমূল নেতার পরিবারের দাবি হামলা চালানো হয়েছিল আগ্নেয়াস্ত্র হাতে। 3টা গুলি লেগেছে। আমরা শাস্তি চাই, নাসিমের শাস্তি চাই, জাকিরের শাস্তি চাই, আমরা শাস্তি চাই। মালদায় মাত্র 12 দিনের ব্যবধানে পরপর 2 জন তৃণমূল নেতা ও কর্মী খুন। অভিযুক্ত সেই তৃণমূলী। গোষ্ঠীদ্বন্দ্বের কথা কার্যত স্বীকার করে নিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একটা রাজনৈতিক দল যখন বড় হয় তখন এই জিনিসগুলো স্বাভাবিক। গোষ্ঠীদ্বন্দ্ব কি বিজেপিতে নেই? গোষ্ঠীদ্বন্দ্ব কি সিপিএম যখন ক্ষমতায় ছিল তখন ছিল না? গোষ্ঠীদ্বন্দ্ব সব জায়গায় থাকে। একটা বাড়িতে একটা পরিবারে যদি 6 জন থাকে, 6 জনের মধ্যে 4 জনের ঝগড়া থাকে। তো এত বড় পরিবার, সেখানে 2-4 জনের মধ্যে মনোমালিন্য, মতভেদ থাকতেই পারে এবং এটা স্বাভাবিক। তৃণমূল কংগ্রেস তো একটা দুষ্কৃতীদের দল বানিয়ে ফেলেছে নিজেদের দলটাকে। তাদের এ ধরনের কথা বলার নৈতিক এবং রাজনৈতিক অধিকার নেই। মানুষের সামনে যা ঘটছে, মানুষ যেটা সিদ্ধান্ত নেবে খুব শীঘ্রই নেবে। মূল অভিযুক্ত জাকির শেখের এক অনুগামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আবিদ দত্ত, করুণাময় সিংহ ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, আমি দীর্ঘদিন পুলিশ বিট করেছি। প্রক্রিয়াটা সেদিন যা ছিল আজও হুবহু তাই আছে, পৃথিবীর সব দেশে তাই। জেল থেকে খুনের আসামিকে বের করা হলো, তাকে প্রিজন ভ্যানে তোলা হলো, প্রিজন ভ্যান থেকে কোর্ট লকআপে নামানো হলো, আদালতে পেশ করা হলো, আদালত থেকে কোর্ট লকআপ, সেখান থেকে আবার প্রিজন ভ্যান এবং তারপরে জেলে ফেরত। খুব সহজ এবং সাধারণ একটা প্রক্রিয়া। এর ভেতরে 30 সেকেন্ডও এমন সময় সেই খুনের আসামি বা কোনো আসামি পায় না যেখানে তার রক্ষী ন্যূনতম অন্তত 2 জন পুলিশকর্মী তার আশেপাশে থাকে না। তার ভেতরে পুলিশের এই যে ভার্সন আমাদের সামনে আসছে, মারাত্মক ভার্সন, যে সে এই কোর্ট লকআপ থেকে, প্রিজন ভ্যান থেকে নেবে কোর্ট লকআপে যাওয়ার সময় অথবা ফেরার সময় আগ্নেয়াস্ত্র জোগাড় করেছিল। এর কি ব্যাখ্যা দেবে আমাদের পুলিশ প্রশাসন? আমি এর পাশাপাশি মালদা রাখবো, কেয়ার কাছে আসবো। কেয়া, এক হচ্ছে যে এলাকা জুড়ে এখনও আতঙ্কের পরিবেশ। ডাক্তারবাবু চেম্বার বন্ধ রাখছেন। দুষ্কৃতী আতঙ্কে যে স্বাভাবিক নাগরিক জীবন সেটা বিপর্যস্ত হচ্ছে কার্যত। আমি বলছি যে পুলিশ একদিকে আটকাতে পারছে না, অন্যদিকে এই ভরসা দিতে পারছে না যে পুলিশ প্রশাসন আছে, তার কারণ নিজে আক্রান্ত হচ্ছে খুনের আসামির কাছে। সবার আগে বলি, এই যে যাকে গ্রেপ্তার করা হয়েছে সুমন, এটা হচ্ছে পর্বতের মুশিক প্রসব। এত ঘটনা, এত কিছুর পরে একজনকে গ্রেপ্তার করা হলো, তাকেই বানিয়ে দেওয়া হচ্ছে মূল অভিযুক্ত। ঠিক যেরকম নরেন্দ্রনাথ তিওয়ারিকে বাবলা সরকারের হত্যার সময় গ্রেপ্তার করা হয়েছে। না, এটা বানানো মুশকিল আছে, কারণ কালকে লক্ষ্য করবে যে ফুটেজটা যারা ওখানে রক্তাক্ত বলছেন, যে নামগুলো বলছেন, তার মধ্যে এই যে আজকে গ্রেফতার হয়েছে তার নামই নেই। অদ্ভুত ব্যাপার। এই যারা পরিবারের লোক যাদের দেখলাম, তারা নাম বলে বলে দিচ্ছে, তাদের একজনকেও গ্রেপ্তার করা যাচ্ছে না। এত করিতকর্মা পুলিশ। আমি বলছি যে এই পুলিশ বা প্রশাসন করিতকর্মা তখনই হতো যদি পুলিশ মন্ত্রী করিতকর্মা এবং তিনি দক্ষ হতেন। এই আপনি চিন্তা করুন তো, আজকে 13 থেকে 14 দিন হয়ে গেল দুলাল সরকারের হত্যা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় সেদিনই প্রেস কনফারেন্স করে বলেছিলেন মালদার এসপি অপদার্থ। আজ পর্যন্ত সেই অপদার্থ এসপিকে কেন সরানো হলো না? কি কারণে, কিসের কারণে সেই এসপি আজ পর্যন্ত বহাল রয়েছেন? প্রথম। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে, এই রাজ্যে আপনি বলছেন যে আজকে যে ঘটনাটা দেখছি, দেখুন আমরা তৃণমূল সরকারকে ধন্যবাদ দিতে হয় সুমন। দেখুন, তৃণমূল সরকারের সৌজন্যে আমরা এখানে বসে বসে ওটিটি লাগে না। বদলাপুরের কথা উনি বলছেন, আমি যে ওয়াসেপুর, মির্জাপুর কোনোটাই দেখতে হবে না, আমরা দেখতে পাচ্ছি সামনে। আপনি দীর্ঘদিন পুলিশ বিট করেছেন, এখানে 2 জন পুলিশ অফিসার রয়েছেন। একটা এসওপি থাকে তো, যে ফ্রিস্কিং তো নিশ্চয়ই হবে, যে কয়েদিকে নিয়ে তাকে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে, তাকে এইখানে এই মাঝখানটাতে যে আগ্নেয়াস্ত্র সে জোগাড় করছে, তার মানে হয় অদক্ষ পুলিশ বা কম্প্রোমাইজ পুলিশ। আসলে হবে কি করে? এখানে সিভিক পুলিশ দিয়ে তো কাজ চালানো হচ্ছে। এই সব সিভিক পুলিশকে আপনি লক্ষ্য করে দেখবেন, আপনি রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় যাদের কাজ শুধুমাত্র ট্রাফিক সিগন্যালকে বজায় রাখা, তারা এখন থানা চালাচ্ছেন। পুরো তাদের এই র্যাফের পোশাক পরিয়ে বিভিন্ন জায়গায় তাদের ছেড়ে রাখা হচ্ছে। কি কারণে? কারণ এখানে এদেরকে যোগ্য পুলিশের চাকরি দেওয়া যাবে না। সেই টাকা দিয়ে তো নাম লাগাতে হবে। আরেকটা তৃতীয় সম্ভাবনাও আছে, যেটা আরো লজ্জার। সেটা হচ্ছে এই 2 জন পুলিশ কর্মীর অস্ত্র ছিনতাই করেই গুলি চালানো হয়েছে। এখানে আমি একটা অদ্ভুত লাগছে, এখানে না কিরকম একটা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে। আমি নিশ্চয়ই চাইবো যে পুলিশের যাদের পরিবার যারা খুব উদ্বিগ্ন রয়েছেন তারা সুস্থ হয়ে উঠুন, কিন্তু এই ঘটনা কি প্রথম? বা এই নিদর্শন আমরা কি করে দেখবো? 2011 সালে নভেম্বর মাসে দলনেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী যদি তার দলের 2 জনকে, দুষ্টু ভাইকে ভবানীপুর থানা থেকে যদি বার করে নিয়ে আসতে পারেন, সেই নজির রাখতে পারেন, তাহলে তো এই ঘটনা আমরা নতুন কি দেখবো? আমরা দেখেছি স্যার অনেকগুলো, বলে আমি এতগুলো উদাহরণের কচকচিতে যাচ্ছি না, কিন্তু
চিন্তা করে দেখুন, এই রাজ্যে বারবার পুলিশ আক্রান্ত হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় দোষ দিচ্ছেন পুলিশের, কখনো নিচের তলার লোকদের, কখনো উপরের তলার লোকদের। যোগী রাজ্যের পুলিশ আরো খারাপ। না, আমি বলছি যোগী রাজ্যের পুলিশ আরো এগিয়ে বাংলা খেলা সামলা হচ্ছে। তো এখানে লুটতরাজ হচ্ছে, মাফিয়া রাজ হচ্ছে, গুন্ডা রাজ হচ্ছে, হুমকি রাজ হচ্ছে। তো এতগুলো রাজ সামলে এখানে পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন রাজত্বই তো করতে পারছে না। আমি যেটা বলেছিলাম সেটা হচ্ছে যে এখানে খুন করা বা এই ধরনের দুষ্কৃতী রাজ যে কথাটা বলা হচ্ছে, তার থেকেও বড় কথা সেটা হচ্ছে এখানে কিন্তু অনেকগুলো জিনিস নেই যেটা আমরা উত্তরপ্রদেশে দেখতে পাচ্ছি। সেখানে এই যে সাম্প্রদায়িক হিংসা বলুন বা এখানে সেখানে সেখানে পুলিশ সরাসরি যুক্ত, রাজ্যের আলোচনায় ফিরি। এখানে দুজন পুলিশ কর্তা আছে, দ্রুত একবার, যেহেতু নজরুলদা অনুষ্ঠানে, আচ্ছা দুজনকেই থামালাম, এদিকে অডিও নজরুলদা, ব্যাস নজরুলদা, এই আপনি বললেন প্রিজন ভ্যান, এইটা এই মুহূর্তে একেবারে লোকেশন থেকে পাঠানো প্রিজন ভ্যান। আমি জানি না আপনি দেখতে পাচ্ছেন কিনা, আমি ক্যামেরায় বলবো একটু জুম করতে যাতে দেখতে পাওয়া যায়। এই হচ্ছে সেই প্রিজন ভ্যান। হ্যাঁ নজরুলদা, দেখতে পাচ্ছেন না? এটা বাইরে থেকে বোঝা সম্ভব নয়, তবে সাধারণভাবে আপনি যা বললেন থাকার কথা, পার্টিশন থাকার কথা এবং সেখানে তালা দেওয়ার ব্যবস্থা থাকার কথা। হ্যাঁ, আমি বলছি কিন্তু একজন ক্রিমিনাল এইভাবে বন্দুক প্রকিওর করতে পারে কিভাবে? দেখুন, আমার বলতে অত্যন্ত লজ্জা করছে, আমার পুলিশ বিভাগের লোকেরা, কোর্টের লোকেরা এবং জেলের লোকেরা এতটাই দুর্নীতিপরায়ণ যে সব কিছু সম্ভব। আমি আশ্চর্য হব না যদি জেল থেকে আর্মসটা নিয়ে এসে কোর্টে গিয়েছে এবং কোর্ট থেকে ফেরার পথে সে অপারেশন করেছে, আশ্চর্য হব না। কারণ আমাদের এটা শুরু হয়েছে কি করে, যে আমাদের পুলিশ মন্ত্রী তিনি সৎ নন, আপনি ডিজির কাছে যান তিনি সৎ নন, সিপির কাছে যান তিনি সৎ নন। অতএব তারা যেসব লোকদের কেএসপি করবেন বা ওসি করবেন তারা কি করে সৎ হন? তারা তো আমি অনিলদার কাছে আসবো। অনিল তো থানা লেভেলে কাজ করেছে, আরো ভালো বলতে পারবে। অনিলদা, একটা জিনিস জানতে চাইবো, সেটা হচ্ছে এই যে ট্রেনিং, আমি বলছি যে প্রথম কথা, একজন যারা আহত হয়েছেন, একজন সাব ইন্সপেক্টর, একজন কনস্টেবল, এসআই, আমি বলছি এদের ট্রেনিং, যদিও এটা কোনো যুদ্ধ নয়, একজন বন্দি আসামিকে, খুনের আসামিকে কোর্টে পেশ করা, কিন্তু আমি বলছি যে এটা তো একটা ট্রেনিংয়েরও অভাব। যে ভার্সানই আমি ধরি না কেন, সে তার রিভলভার ছিনতাই হোক অথবা প্রকিওর করে সে গুলি চালাক, ট্রেনিংয়ের অভাব। না, এসআই যখন হয়েছে, ইনজিওর্ড হয়েছেন, তার মানে 12-র আগেই অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, প্রমোশন পেয়েছে, কনস্টেবল থেকে ধরে নিতে পারি। যেটা হচ্ছে ফিটনেসের অভাব কনস্টেবল হচ্ছে, যেটা হচ্ছে। আর স্যার যেটা বললেন, তবে এইটা প্রকিউরমেন্টে অফ দি আর্মস মোস্ট প্রবাবলি কোর্ট লকআপের ওখানে খাবার দেবার নাম করে, যেটা প্রবাবিলিটি আছে, খাবার দেবার নাম করে দিয়েছে, যেটা হয় কোর্ট ডিউটিকে খুশি করে দিয়েছে, তার সঙ্গে দিয়ে দিয়েছে। মানে আমি বলছি ওটিটির প্লটের ঠিক যেটা বাকি ছিল সেটাও মোটামুটি এর মধ্যে চলে এলো। আমি সায়নদীপ মিত্রের কাছে আসবো। সায়নদীপ, একটা হচ্ছে ল অ্যান্ড অর্ডার, আমি একটু এবার রাজনীতির পাটে আসি। যে বামফ্রন্ট আমলের জনপ্রিয়তা কমে যাওয়ার পেছনে আইন শৃঙ্খলার একটা অবনতি, আমি পুরনো ইন্টারভিউতে তৎকালীন আবাসন মন্ত্রী গৌতম দেব বলেছিলেন যে 2009 থেকে 11 আমাদের সরকারটা কোমায় চলে গেছিলো, তার কারণ আইন শৃঙ্খলার ওপর পুলিশ নিয়ন্ত্রণ করতে পারেননি বা পুলিশকে আমরা সেই রোলে পাইনি। আমি বলছি এইটা থেকে আজকের যে পরের পর ঘটনা, এক হচ্ছে বিরোধী আন্দোলন সেইভাবে সংগঠিত হচ্ছে কিনা, দুই হচ্ছে যে বিরোধীরা এর থেকে যে মানুষকে ভরসা জোগানোর কাজ সরকার প্রশাসনের মূলত, কিন্তু বিরোধীরাও কি বিরোধী হিসেবে তাদের ভূমিকা পালন করতে পারছে? একটা কথা হলো যে সমাজ বিরোধীরাই আজকে পশ্চিমবাংলায় একটা রাজনৈতিক দল চালাচ্ছে, সুতরাং সেই সমাজ বিরোধীদের রাজনৈতিক দলের বিরুদ্ধে রাজনৈতিক আন্দোলন করাটা নিশ্চয়ই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, কঠিন, এবং সেটা আমাদের করতেই হবে। আমাদের দুর্বলতাটাও কিছুটা আছে। আপনি বলছিলেন যে পানের দোকানে পান পাওয়ার চেয়ে এখন আগ্নেয়াস্ত্র পাওয়া অনেক বেশি সহজলভ্য। আমার কথা হলো যে আমি নিজে একটা সময় পুলিশ মিথ্যা মামলায় আমাকে জেল খাটিয়েছে এই রাজ্য সরকারের পুলিশ, সেখানে এক গ্লাস জল পর্যন্ত প্রবেশ করতে দেয় না। আর যেটা পুলিশের প্রাক্তন কর্তা বলছিলেন যে খাবার দেওয়ার
অছিলায় সেখানে আগ্নেয়াস্ত্র দিয়ে দিচ্ছে, সোর্সের মধ্যেই ভূত আছে। আর পুলিশ বাহিনীটা আজকে ঘুঘুর বাসায় পরিণত হয়েছে এই দালালি আর দলদাসের কাজ করতে গিয়ে। আমি গার্ডেন রিচের কথা উনি বলেছেন যে পুলিশ কর্মী খুন হয়েছেন, উনি অমিতাভ মালিক এই পুলিশ অফিসার তিনি পর্যন্ত খুন হয়েছেন, এগুলো আমরা জানি যে পুলিশের ওপর এই পুলিশের এই পরিণতির পিছনে শাসক দল এবং তৃণমূলের কি ভূমিকা। 2013 সালে অনুব্রত মণ্ডল বলেছিল পুলিশকে বোম মারতে, আর তার কয়েকদিন বাদেই দুবরাজপুরে এসআইকে তৃণমূল বোম ছুঁড়েছিল। আমি অত পুরনো কথা ছেড়ে দিলাম সুমনদা, শুধুমাত্র এই বছরের কয়েকটা সিভিক ভলেন্টিয়ার আপনি বলছিলেন, 13ই জুলাই আসানসোলে সিভিক আর পুলিশ বেধড়ক মার খেলো, 15ই জুলাই কুলতলিতে পুলিশ আক্রান্ত হলো, 17ই জুলাই এই শোভাবাজারে পুলিশের মাথা পাঠিয়ে দেওয়া হলো, 25শে জুলাই চোপড়ায় পুলিশকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ এবং জলপাইগুড়িতে পুলিশকে লক্ষ্য করে গুলি, 17ই নভেম্বর রিজেন্ট পার্কে পুলিশকে বেধড়ক মারা হলো। মুখ্যমন্ত্রী একসময় গুন্ডা কন্ট্রোল করতেন, এখন ওই গুন্ডারা পুলিশ মুখ্যমন্ত্রী গোটাটাকেই কন্ট্রোল করেন। তার জন্য তোমার এই তালিকা আজকের ঘটনা সব ছাড়িয়ে গেছে, কারণ একজন বন্দি বিচারাধীন তাকে কোর্টে তোলা হচ্ছে ফুল সিকিউরিটিতে, সে গুলি করে পালাচ্ছে। দিন যাবে অপরাধীরা মুক্তাঞ্চল মনে করবে, জঙ্গলরাজ নিজেদের সরকার চলছে মনে করবে, তাই পরিণতি তার প্যারামিটারটা বাড়বে। এবং ওই জন্য দেখছেন তৃণমূলের কর্মীরাও তারা নিরাপদ নয়, পুলিশ সুপারকে চিহ্নিত করছে, আর একজন ভাইস কাউন্সিলর চেয়ারম্যানকে খুন করছে একজন প্রাক্তন চেয়ারম্যান। তারপরেও সেই কাউন্সিলরের যিনি স্ত্রী তিনি বলছেন এর পিছনে আরো বড় মাথা আছে, প্রকৃত অপরাধীরা গ্রেপ্তার হয়নি, পুলিশ এখনো পর্যন্ত তার মানে প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার করতে পারেনি। আমার বাড়ি যেখানে সেখানে পানিহাটির কাউন্সিলর খুন হয়ে গেছিলেন, এখনো প্রকৃত অপরাধীরা সেখানে ধরা পড়েনি। আমি বলছি পুলিশকে দলদাস বানালে, পুলিশ যদি মুখ্যমন্ত্রীর বাড়ির পুজোয় প্রসাদ বিতরণ করে, মুখ্যমন্ত্রী যদি প্রকাশ্যে পুলিশকে চাপকানোর কথা বলে, তাহলে সাধারণ মানুষ যেমন নিরাপত্তাহীনতায় ভোগে, তৃণমূলের লোকেরাও কিন্তু রেহাই পায় না। মুসল পর্ব শুরু হয়েছে তৃণমূলে। আমি প্রথমে শুধু বলি সায়নদীপকে একটু মনে করিয়ে দিই যে উনি বললেন যে দুষ্কৃতীরাই হচ্ছে এখানে দলটা চালাচ্ছে, এখানে সরকার চালাচ্ছে। 2021 সালে 48% ভোট পেয়ে যে দলটা ক্ষমতায় এসেছে, 3,62,00,000 মানুষের সমর্থন নিয়ে আপনি যখনই যতবার করে বলবেন এই কথাটা, সায়নদীপ আপনি যতবার এই কথাটা বলবেন যে সমস্তটাই হচ্ছে দুষ্কৃতি, তাহলে আপনি কিন্তু বিশাল ম্যান্ডেটটাকে অপমান করবেন, কারণ এই বিশাল ম্যান্ডেটটাকে আপনি অপমান করবেন। এই পুরো অংশটা দুষ্কৃতি হতে পারে না, দুষ্কৃতি হতে পারে না, তারা কোনো একটা জায়গা থেকে এটাকে শ্রেয় মনে করেছে। অর্ণবের কথা সূত্র ধরেই বলি যে বিশাল মানুষের জনসমর্থন এই তৃণমূল সরকারের পাশে আছে, সেই জন্যই ওই বিশাল মানুষকে, অর্থাৎ তার ভোটারদের যারা ভোট দিয়েছেন তাদের, যারা ভোট দেননি তাদেরও এই কোটি কোটি পশ্চিমবঙ্গবাসীর নিরাপত্তা দেওয়ার দায়িত্বটা নির্বাচিত সরকারের। আর সেই সরকারের পেছনে কোট আনকোট অর্ণব যদি বিশাল ম্যান্ডেট থাকে, সেই দায়িত্ব তো আরও বেড়ে যায়। সেই দায়িত্বের প্রতিফলন আমরা কি দেখতে পাচ্ছি? আমার পরের ইস্যুতে আমি আসব, কিন্তু সবগুলোই এত ইন্টারকানেক্টেড। আমাদের প্রশ্নটা খুব পরিষ্কার যে দেখুন, একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতির জন্য একজন যোগ্য শিক্ষক বা একজন যোগ্য শিক্ষিকা বা একজন অশিক্ষক কর্মীর চাকরি বা কেন যাবে? 26,000ই যে সংখ্যাটা খুব শোনা যাচ্ছে, তারা তো সবাই চুরি করে চাকরি পাননি। আমি বলছি এসএসসিকেই নথি দিয়ে বলতে হবে, প্রমাণ করতে হবে কে যোগ্য আর কে অযোগ্য, এবং মিলিয়ে নেবেন যে আজকে সুপ্রিম কোর্ট যা বলছে, প্রধান বিচারপতির বেঞ্চ, কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ তা বলেছিল, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তাই বলেছিল, এবং সুপ্রিম কোর্টেও দেখবেন প্রাক্তন প্রধান বিচারপতি চন্দ্রচূড় যা বলেছিলেন, বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না হুবহু তাই বলছেন যে এসএসসিকে নথি দিয়ে ওই চাল আর কাঁকড় আলাদা করতে হবে, এই দায়িত্ব এসএসসির। সংশয়ের মেঘ কাটানোর দায়িত্ব এসএসসির, যাতে একজন যোগ্য মানুষেরও চাকরি না যায় তার দায়িত্ব এক এবং একমাত্র স্কুল সার্ভিস কমিশনের। দেখুন, দুর্নীতি করে কাদের চাকরি আর কাদের চাকরি স্বচ্ছভাবে, সেটাই সবথেকে গুরুত্বপূর্ণ। যোগ্য অযোগ্য পৃথক করা সম্ভব হলে সেটাই করা উচিত, নয়তো পুরো প্যানেল বাতিল করতে হবে। এসএসসি চাকরি বাতিল মামলার শুনানিতে বুধবার এমনই তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ, যার ফলে মেধার ভিত্তিতে যারা চাকরি পেয়েছেন তাদের উদ্বেগ উৎকণ্ঠা আরও বাড়ল। যারা মেধার বাইরে টাকা দিয়ে ঢুকেছে তাদের বাদ দাও, যাদের টাকা এসএসসি অথবা সরকারের লোকেরা নিয়েছে তাদের বাদ দাও। যদি না পারে এই অপরাধের দায় এসএসসি সরকারের প্রাতিষ্ঠানিক দুর্নীতি। গ্রুপ ডি এবং নবম দশমের শিক্ষকদের হয়ে বুধবার সওয়াল করেন আইনজীবী মুকুল রোহতাগি।
আইনজীবী বলেন, হাইকোর্টের রায়ে যারা চাকরি হারিয়েছেন তাদের মধ্যে যারা নির্দোষ তারা তো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তখন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বলেন, আমরা এটা বলে আসছি যে যদি যোগ্য অযোগ্য পৃথক করা সম্ভব হয় তাহলে সেটাই করা উচিত, কিন্তু যদি আলাদা করা সম্ভব না হয় তাহলে পুরোটাই উড়িয়ে দেওয়া হবে। আমাদের একজন সঙ্গী এই শোকে মারা গেছেন। আমরা প্রত্যেকেই মানসিকভাবে ভীষণ রকমের বিপর্যস্ত। রাতের পর রাত খোলা আকাশের নিচে ঠান্ডার মধ্যে এখানে কাটাতে হচ্ছে। এটা আমাদের জন্য এক ধরনের অগ্নি পরীক্ষা। এই লড়াই অ্যাকচুয়ালি একটা ঘুণ ধরা সিস্টেমের এগেনস্টে একটা বাক স্বাধীনতার লড়াই। চলতি বছর 8ই জানুয়ারি সিবিআই যে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করেছিল এবং তাতে নীলাদ্রি দাসের যে ভূমিকা তা উদ্ধৃত করেন আইনজীবী। তখন আইনজীবীর উদ্দেশ্যে প্রধান বিচারপতি বলেন, আমরা কোনো নির্দিষ্ট অংশ নেব না, পুরোটাই নেব। ওএমআরএস স্ক্যান কপিগুলো থেকে আরও কিছু তথ্য পাওয়া গেছে। দুটো প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, এক, কারা অসৎ উপায় অবলম্বন করে চাকরি পেয়েছে আর কারা পায়নি। সিবিআইয়ের উদ্ধার করা এই যে হার্ড ডিস্কের যে ওএমআর শিট পাওয়া গেছে, সেই ওএমআর শিটে প্রাপ্ত নাম্বার ধরুন 0 আর এসএসসি সার্ভারে প্রাপ্ত নাম্বার 53 হয়ে গেছে। এই নাম্বারের পার্থক্য ঘটেছে। এখন যদি বলেন না ওই ওএমআর শিটটিও ঠিক নয়, ওখানে ম্যানিপুলেট করা হয়েছে, তাহলে বলতে হয় যে এভলিউশনটা তো ভুল হয়েছে, অর্থাৎ মূল্যায়নটি ভুল হয়েছে, তাহলে তো গোটা নিয়োগ প্রক্রিয়ার কিছুই থাকে না। মূল প্রশ্ন হচ্ছে, যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছেন তাদের কেন এই বিড়ম্বনা ভোগ করতে হচ্ছে? এসএসসি কেন দুধ ও জল আলাদা করতে পারছে না? রাজ্য সরকারকে ভরসা করতে না পারলে কার উপর ভরসা রাখবে সাধারণ মানুষ? যারা দুর্নীতির সাথে যুক্ত বা কোনো রকম দুর্নীতি করেছে, মদত দিয়েছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, কিন্তু যোগ্য যারা আছে, যাদের আমাদের 17 দফার মধ্যে কোনো জায়গায় নাম নেই, আমাদের কি কারণে চাকরিটা যাবে? বুধবার আদালতে গ্রুপ সির চাকরিজীবী যারা হাইকোর্টের নির্দেশে চাকরি হারিয়েছেন তাদের আইনজীবী বলেন, সংশ্লিষ্ট মামলায় কোনো গুরুতর তদন্ত হয়নি, তবুও তারা চাকরি হারিয়েছেন। আইনজীবীর আর্জি তদন্ত করে দেখা হোক গোটা বিষয়টা অস্বচ্ছ নাকি নয়। তিনি আরো বলেন, কারো কারো বেনিয়মের জন্য সবাই কেন ভুগবে? যারা অনিয়ম করেছে তাদের অবশ্যই যাওয়া উচিত, যারা পেছনের দরজা দিয়ে ঢুকেছে তাদের পেছনের দরজা দিয়েই বেরিয়ে যেতে হবে। তখন এক আইনজীবীর উদ্দেশ্যে প্রধান বিচারপতি খান্না বলেন, আপনার বক্তব্য মেনে নিচ্ছি, কে যোগ্য এবং কে যোগ্য নয় তা আলাদা করা সম্ভব। পশ্চিমবঙ্গের শিক্ষাক্ষেত্রকে ধ্বংস করা এবং এতগুলো যুবক যুবতীর জীবন থেকে 8-10 বছর কেড়ে নেওয়া এবং যাদের বেআইনিভাবে চাকরি দিয়েছেন তাদেরও আবার অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া, আত্মহননের থেকে ঠেলে দেওয়ার দিয়ে যে পশ্চিমবঙ্গে আগামী দিনে চরম অরাজক অবস্থা তৈরি হতে চলেছে, তার জন্য দায়ী হচ্ছে তৃণমূল সরকার। এটাকে যোগ্য অযোগ্য এ বিষয়ে ইতিমধ্যেই এসএসসি চেয়ারম্যান এসএসসির পক্ষ থেকে তার বিবৃতি জানিয়েছেন। 26,000 চাকরি প্রাপকের ভবিষ্যৎ কি হবে তা কি 27 জানুয়ারি জানা যাবে? ওই দিন সুপ্রিম কোর্টে শুনানি। বিজেন্দ্র সিংহ, উজ্জ্বল মুখোপাধ্যায় ও আশাফুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়ের কাছে যাব। জয়ন্ত, এক হচ্ছে যে একটা আশঙ্কার জায়গা আছে, সেটা হচ্ছে আজকে মাননীয় প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং মাননীয় বিচারপতি সঞ্জয় কুমারের যে বেঞ্চ, তারা বলছেন কাদের দুর্নীতি করে চাকরি হয়েছে আর কাদের চাকরি স্বচ্ছভাবে হয়েছে সেইটাই সবথেকে গুরুত্বপূর্ণ। যদি যোগ্য অযোগ্যদের আলাদা করা যায় তাহলে সেটা করা উচিত, না হলে পুরো প্যানেলটাই বাতিল করতে হবে। অর্থাৎ এই সম্ভাবনা জোরালোভাবে আজকে কোর্টে মাননীয় বিচারপতিরা বললেন। কতটা আশঙ্কা প্রথম থেকেই ছিল, যখন সিঙ্গেল বেঞ্চের একটা রায়দান এবং তারপরে আমার মনে আছে গত বছর 22 এপ্রিল যে এই দিনে আমরাও এখানে বসেছিলাম এবং এই নিয়ে কাটাছেড়া করছিলাম, এবং তখন মহামান্য বিচারপতি দেবাংশু বসাক এবং মহামান্য বিচারপতি সাব্বার রশিদির যে ডিভিশন বেঞ্চের বক্তব্য যে এসএসসি নিয়োগ, এসএসসি 2016 সালের এসএসসি নিয়োগের সম্পূর্ণ প্যানেল বাতিল করতে হবে, আর অন্য কিছু করার নেই, কারণ যোগ্য অযোগ্য আলাদা করা যায়নি এবং এর জন্য যাবতীয় দায় দেওয়া হয়েছিল এসএসসির ওপরে। তারা যোগ্য অযোগ্য বিচার করতে পারেনি, আর কিছু করার ছিল না। তারপরে এই মামলাটা যায় মহামান্য সুপ্রিম কোর্টে, এবং তোমার মনে আছে মহামান্য সুপ্রিম কোর্টে যখন একটা অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিলেন তখন একটা হইচই হয়েছিল, আনন্দের যেন একটা পরিবেশ জেগে উঠেছিল। কিন্তু আমরা সিঁদুরে মেঘ দেখেছিলাম এবং আমরা মনে করেছিলাম এই রায়টা শুধুমাত্র অন্তর্বর্তীকালীন, কারণ যখন পুরো হিয়ারিং শুরু হবে তখন যদি এসএসসির পক্ষের আইনজীবী নির্দিষ্ট করে বলতে না পারেন যে কারা যোগ্য কারা অযোগ্য, তাহলে ওই মহামান্য কলকাতা হাইকোর্টের রায়টা বহাল থাকাই অবশ্যম্ভাবী। আজকে যে মাননীয় আইনজীবীরা
যে বক্তব্য রাখছিলেন তাতে মনে যেন হচ্ছিল তারা ওই রাইট টু লাইফ আর রাইট টু লাইভলিহুড এই নিয়েই তারা আর্গু করছেন। তাহলে একটা দিন তো এমন আসবে যে ব্যাংক ডাকাতি যারা করছে তারা বলতে হবে যে যেহেতু চাকরি দেওয়া যাচ্ছে না কাজেই ব্যাংক ডাকাতিটাকে মেনে নিতে হবে, কিন্তু এখানে তো তা হতে পারে না। এসএসসির পক্ষ থেকে বলা হয়েছিল যে তাদের পক্ষে বলা সম্ভব নয় অরিজিনাল ওএমআর শিট দেখে, এবং তোমার মনে আছে এক্স নাইসা এমপ্লয়ি পঙ্কজ বানসালের কাছ থেকে যা সিজ করা হয়েছিল সেখান থেকেও কিন্তু যথোপযুক্ত মেটেরিয়াল পাওয়া গেল না। আজকে এই এক আইনজীবী তিনি বলছিলেন যে মহামান্য কলকাতা হাইকোর্ট সেই এফএসএল এর রিপোর্ট আসা অবধি অপেক্ষা করেনি। তখন মহামান্য চিফ জাস্টিস অফ ইন্ডিয়া তিনি পরিষ্কার বললেন যে দুটো ভাগ, একদল ম্যানিপুলেট করে চাকরি পেয়েছে, তারা র্যাঙ্ক জাম্প করেছে, তারা দুর্নীতি করেছে, সাদা খাতা জমা দিয়েছে, আমরা তাদের বাঁচতে পারছি না। আর এক দল যে তারা দুর্নীতি করেনি, এবং বিশ্বাস করো আমার কাছেও প্রচুর মানুষ এসেছেন যারা সারা জীবনে কোনোদিন ফেল করেননি, তারাও কিন্তু এই চাকরি প্রাপক ছিলেন। তাদের আজকে কি অবস্থা হবে, তারা কোথায় যাবেন? কিন্তু মনে রেখো, স্বাধীনতার আগে বা পরে একসঙ্গে 26,000 মানুষের এবং তার সঙ্গে আরো 4 জন করে যোগ করলে একটা বড় সংখ্যক মানুষের জীবন জীবিকার এই অবস্থা আমরা আগে কোনো দিন দেখিনি, এবং এর জন্য দায় কিন্তু এসএসসিকে নিতে হবে এবং রাজ্য সরকারকে নিতে হবে। এই যে কোটি কোটি টাকা ব্যয় হচ্ছে মহামান্য সুপ্রিম কোর্টে, কার টাকা যাচ্ছে? একদিকে তো চাকরি তোমরা দিতে পারছো না, আর একদিকে বড় বড় আইনজীবী তোমরা নিয়োগ করছো, কিন্তু বেসিকটা কি? বেসিক হচ্ছে আলাদা করা যাচ্ছে না। যদি আলাদা না করা যায়, মহামান্য সুপ্রিম কোর্টের মহামান্য প্রধান বিচারপতি বলে দিয়েছেন উড়িয়ে দিতে হবে, ব্লোন অফ, আমরা কিন্তু আর কিছু করতে পারবো না। যেমন একটা কথা তোমাকে বলবো, যে তোমার আগের প্রসঙ্গ টেনে, যে একটা সময় ছিল যখন আমরা দেখেছিলাম আফতাব আনসারি, রশিদ খান, এমনকি কাসাব, তাদেরও কিন্তু কোর্টে নিয়ে যাওয়া হয়েছে, নিয়ে আসা হয়েছে। কখনো তারা এরকম পুলিশের বন্দুক ছিনিয়ে নিয়ে আক্রমণ করার কথা ভাবেনি। আমি ব্যক্তিগতভাবে মনে করি, তোমার একটা উদাহরণ দিই, অনেক উদাহরণ তো আজকে এলো, অনুব্রত মণ্ডলকে যখন নিয়ে আসা হচ্ছিল কলকাতায়, তখন তাকেও কিন্তু চোখের আড়াল করে একটা রেস্তোরাঁয় খেতে যেতে দেওয়া হয়েছিল, অ্যালাউ করা হয়েছিল। ভেবে দেখো সেদিন যদি ওনার ওপরে গুলি চলতো তাহলে কি হতো। এখানে যে কথা কেয়া ম্যাডাম বলেছেন একদম ঠিক, আমিও বিশ্বাস করি যে সিভিক ভলান্টিয়ারদের আজকাল পুলিশের পোশাক পরিয়ে তাদের দিয়ে এই আসামিদের নিয়ে যাওয়া হচ্ছে, নিয়ে আসা হচ্ছে, তাদের প্রপার ট্রেনিং থাকে না। আর সেই জন্যই কি করে পিস্তলটা হাতে আসে, দুটো জিনিস, হয় পুলিশের পিস্তল ছিনিয়ে নিয়ে গুলি করেছে, না হয় আদালতে যাবার সময় হাতে পিস্তল দিয়ে দেওয়া হয়েছে। এটা কি করে সম্ভব? পুলিশ থাকতে আগাগোড়া তো তার একটা স্ট্রিক্ট ভিজিলে থাকে। আর যদি মনে হয় যে আজকাল যে এই আসামিকে প্রডিউস করা যাবে না, এতটাই অসুরক্ষিত বা নিরাপত্তাহীনতা রয়েছে, তাহলে আজকাল আইনে বলেছে তুমি অনলাইন তাকে প্রডিউস করো, তা না করে তাকে প্রডিউস করলে কেন? একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের রাজ্যের মন্ত্রিসভায় একটা রেজলিউশন হয়েছিল যে অতিরিক্ত পদ সৃষ্টি করে বেআইনিভাবে যারা চাকরি পেয়েছেন তাদের চাকরিটা যাতে রাখা যায়। সেটা শিক্ষামন্ত্রী, শিক্ষা সচিব হয়ে এসএসসি হাইকোর্টে এফিডেভিটও দিয়েছিলেন, হাইকোর্ট যেটাকে খারিজ করে দেয়। হ্যাঁ, কিন্তু এই যে যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদের জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর এত দরদ কেন? যারা যোগ্য প্রার্থী রাস্তায় বসে আছেন বছরের পর, তাদের জন্য যদি এই দরদটুকু থাকতো তাহলে আজকে সুপ্রিম কোর্টে যা ঘটছে সেটা ঘটছে না। যে কারণে রেজলিউশন করা হয়েছিল যে যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদের চাকরিটা যাতে বেঁচে যায়, এখানেও এসএসসি বা রাজ্য সরকার যে কারা যোগ্যতার জন্য চাকরি পেয়েছে, কারা টাকা দিয়ে চাকরি কিনেছে, এটা বলতে চাচ্ছেন না। একদম। আমি সেই হাইকোর্টের, আমি অর্ণবের কাছে আসবো। হাইকোর্টের সেই পুরনো কথা, চাল আর কাঁকড় বেছে দিতে হবে এসএসসিকেই। সুমনদা, এসএসসি কিন্তু পরিষ্কার করে সংখ্যাটা বলেছিল 5,250 জন। 18ই ডিসেম্বর 2023, 20শে ডিসেম্বর 2023 এবং 5 জানুয়ারি 2024 তিনটে হলফনামা দিয়ে তারা এই সংখ্যাটাকে ক্ল্যারিফাই করেছিল এবং চারটে ক্যাটাগরি। এইখানেই তো মাননীয় বিচারপতি প্রশ্ন তুলেছেন। এক সেকেন্ড, অর্ণব সংখ্যাও বলছো, কিন্তু সেটা তো প্রমাণ করতে হবে, নথি দিয়ে বলতে হবে। কেন আমি 500 কেন 5,000 বলতে পারি, 26,000ও বলতে পারি, কিন্তু নথি দিয়ে দিতে হবে। নথির ক্ষেত্রে একটা কোনো একটা জায়গায় এখনো পর্যন্ত মীমাংসাটা হয়নি। না, মীমাংসা হয়েছিল যে নথি নষ্ট করা হয়েছে, নথি নষ্ট করা হয়েছে, কোনো মীমাংসা হয়নি। একটা কথা স্যার যেটা বললেন সেটা হচ্ছে যে সুপার নিউমেরিক যে পোস্টের কথা ক্রিয়েট করলেন, ওটা কিন্তু গত বছর মাননীয় শিক্ষামন্ত্রী পরিষ্কার করে অন ক্যামেরা বলেছিলেন
যে ওই যে জিনিসটা তৈরি করা হয়েছে একজনকেও কিন্তু ওখানে চাকরিটা দেওয়া হয়নি, এবং ওটা করা হয়েছিল কোনো অযোগ্য লোককে দেওয়ার জন্য নয়, ওটা যারা রয়েছে আগেই কোর্ট খারিজ করে দিয়েছে, সে তো বটেই, সে তো বটেই, চাকরি হবে কেন, বিষয় দেখা যায়। যে প্যানেলে এখনো দেখুন আজকে দিনে দাঁড়িয়ে যারা যোগ্য চাকরি প্রার্থী সুমন, তারা অযোগ্যদের বলছেন তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আর চোর বটে। খুব খারাপ লাগছে, আপনি বলছেন ডাল আর চাল আর কাকড়, না আমি বলছি চাল আর ডাল। ডাল এই কারণে বলছি, ডালটা অনেক মহার্ঘ, অনেক দামি জিনিস। এই ডাল যারা, অর্থাৎ যারা অযোগ্য চাকরি প্রার্থী, তাদের পয়সা দিয়ে চাকরি পেয়েছেন, তাদেরকে কি করে সরিয়ে দেওয়া হয়? তাদেরকে রাখার জন্য, চাকরি রাখাতে বহাল রাখার জন্য শিক্ষামন্ত্রী থেকে মুখ্যমন্ত্রীর কি উদ্বেগ, তাদের কি উদ্বেলতা আমরা দেখেছি। তা তিনি বলছেন যে সুপার নিউমারি করে তাদের রাখা হবে, কিসের জন্য? তারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন, এবং আমি দায়িত্ব নিয়ে বলছি, খোঁজ নিয়ে দেখবেন, কিছু লোক হয় ঘুষ দিয়ে পেয়েছেন, আর অধিকাংশ লোক তৃণমূলের বাড়ির লোক, তৃণমূলের নিজেদের লোকাল নেতা, তাদের স্ত্রী বা তাদের বাড়ির লোক। আমি বলছি যে ভোটে জেতা সরকার চাকরি বিক্রি করে, চাকরি চুরি করে শুধু আমাদের রাজ্যে স্কুল বা পড়াশোনাকেই বিপদে ফেলেনি, এই অসংখ্য যোগ্য ছেলেমেয়ে যারা চাকরি করতে পারতো বহাল তবিয়াতে, তাদেরও বিপদে ফেলেছে। আমি বলছি ওই ওএমআরসির ম্যানিপুলেট নিয়ে আলোচনা হচ্ছে, 17 রকম দুর্নীতি করেছে এসএসসি আর রাজ্য সরকার, বিএড জাল, কাস্ট সার্টিফিকেট জাল, র্যাঙ্ক জ্যাম, আমি সব ডিটেল করতে যাব না। কি করে সংখ্যা বলবে? হাইকোর্ট সুযোগ দিয়েছিল যে অযোগ্য আর যোগ্যদের পার্থক্য করুন প্রথমেই, সুপ্রিম কোর্টে চলে গেল যে ওটাকে আটকাবার জন্য। হাইকোর্ট অনেককে নোটিশ পাঠিয়েছিল, এটা বিচারাধীন বিষয়, কারোর কোনো বক্তব্য থাকলে সেই বক্তব্য দেওয়ার সুযোগ, আপনারা সেই বক্তব্য দেওয়ার, হাইকোর্টে এসে সেই বক্তব্য দিন। রাজ্য সরকার সেটাকে পর্যন্ত আটকে দিয়েছে। সুদ সমেত অযোগ্যদের টাকা ফেরত দেওয়ার কথা বলেছিল হাইকোর্ট, সেটাকেও রাজ্য সরকার আটকে দিয়েছে। এমনকি এই অযোগ্যদের রেখে আরো সুপার নিউমেরিক পোস্ট তৈরি করে সেখানেও চাকরি বিক্রির চেষ্টা করেছিল এই রাজ্য সরকার। শিক্ষামন্ত্রীর কথা বললেন, বলেছিলেন ব্যতিক্রমীভাবে যারা চাকরি পেয়েছে, ব্যতিক্রমীভাবে কারা চাকরি পেয়েছে। স্যালাইন কাণ্ড ঠিক কোথায় দাঁড়িয়ে আছে এই মুহূর্তে এ রাজ্যের স্যালাইন কাণ্ড দেখুন। सेम सेम ममता बनर्जी सेम 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 ममता शुड अरेस्टेड 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 ममता बनर्जी को अरेस्ट करना पड़ेगा स्वास्थ्य सचिव को अरेस्ट करना पड़ेगा सेम सेम ममता बनर्जी सेम 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 স্যালাইন কাণ্ডে তোলপাড় রাজ্য, আর এ নিয়ে রাজনীতিও চলছে সমান তালে। বুধবার বিজেপি বিধায়কদের নিয়ে স্বাস্থ্য ভবনে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য সচিব ও মেদিনীপুর মেডিকেল কলেজের সুপারের গ্রেফতারের দাবি তুললেন শুভেন্দু অধিকারী। 1 মাসের বেশি কয়েক লক্ষ মাকে, রোগীকে সমস্ত সরকারি হসপিটালে তারা এই 20 স্যালাইন ঢুকিয়েছে, তার তালিকা প্রকাশ করতে হবে। আমরা ইলেকট্রনিক্স কমপ্লেক্স পিএসএ আমরা এফআইআর করব। মমতা ব্যানার্জি স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম, মেদিনীপুরের সুপার 3 জনকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। কোনো গাফিলতির কারণে, কোনো ভুল ত্রুটির কারণে যদি একটা মানুষকে প্রাণ হারাতে হয় বা একটা প্রসূতির মৃত্যু ঘটে, তার বিরুদ্ধে আমার মনে হয় কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়া উচিত, ডিপার্টমেন্টাল প্রসিডিং ইনিশিয়েট করা উচিত, এবং এমন ব্যবস্থা নেওয়া উচিত যেন দৃষ্টান্ত হিসেবে আমাদের সমাজে থাকে। এই দিন স্বাস্থ্য ভবনের সামনে নবদিগন্ত গেটের কাছে আগে থেকে ব্যারিকেড ও প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয় বিধাননগর সিটি পুলিশের তরফে। পুলিশ বাধা দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। লাইন থেকেও মাল তুলছে মমতা, যে কোনো একটা তুলে আপনারা সিনিয়র অফিসার আগে কথা বলে রাখতে পারেন না। এরপর দুপুর 2:49 নাগাদ ব্যারিকেড খুলে দেয় পুলিশ। শুভেন্দু অধিকারী তিনি এসে পৌঁছেছেন স্বাস্থ্য ভবনে, তার অভিযোগ নথিবদ্ধ করতে 15 জন মতো বিধায়ক তার সঙ্গে রয়েছেন। রাজনীতি তার মতো করে চলছে, কিন্তু প্রশ্ন হলো কার ভুলে অকালে মৃত্যু হলো মামনি রুই দাসের? দায়ীকে? কর্ণাটক অনেক আগে নিষিদ্ধ করে দেওয়ার পরও রিঙ্গার ল্যাকটেট প্রয়োগ কেন বন্ধ করলো না পশ্চিমবঙ্গ? নানা মহলে প্রশ্ন উঠছে, সরকার কি জুনিয়র চিকিৎসকদের টার্গেট করছে, নাকি জুনিয়র চিকিৎসকদেরও দায় রয়েছে? ওষুধ প্রস্তুতকারক সংস্থার ভূমিকাও কি তদন্তের আওতায় আসবে? 1 বছরের উপর বেশি সময় ধরে এইভাবে ভেজাল এবং নিম্নমানের ওষুধ নিয়ে স্বাস্থ্য দপ্তর যেভাবে নির্বিকার একটা ভূমিকা পালন করেছেন, তাতে এই সন্দেহটা আমাদের মনে জাগে যে এই দুর্নীতিটাও একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি। মাস আগেই এই স্যালাইন, এই কোম্পানির, পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল কোম্পানির স্যালাইন, সেটা কর্ণাটকে এটা কিন্তু বাজেয়াপ্ত হয়েছে, সেখানে কালা তালিকাভুক্ত হয়েছে এই কোম্পানিটি।
এবং সেটা জানানোও হয়েছে আজকে রাজ্য সরকারকে, তারপরেও তারা এটা জেনে শুনে চালাচ্ছে, তার মানে হচ্ছে একটা ইন্টেনশনালি এই কোম্পানির সাথে একটা গাঁটছড়া তাদের রয়েছে। সাধারণ মানুষ তো চিকিৎসা পদ্ধতিও বোঝে না, রাজনীতির মালপ্যাচও বোঝে না। তারা অসহায় অবস্থায় সরকারি হাসপাতালে যায় এক বুক বিশ্বাস নিয়ে। তাহলে তাদের জীবন বিপন্ন হবে কেন? কেন হলো? তাহলে আমরা গরিব বলে কি আমাদের এটা করলো? আমাদের টাকা পয়সা নেই বলে কি আমাদের এটা করলো? তাহলে গরিব লোকের জন্য কি দেখছে সরকার বলো? তাহলে আমরা গরিব বলে তো সরকারি হাসপাতালে ভর্তি করতে গেছিল। আমাদের যদি টাকা পয়সা থাকতো তাহলে তো আমরাও সেরকম ডাক্তার দেখাতে পারতাম। বুধবার মেদিনীপুর মেডিকেল কলেজে গিয়ে অধ্যক্ষের সঙ্গে কথা বলেন সিআইডি ডিএসপি শিবাশিস মৌলিক, ময়ূর ঠাকুর চক্রবর্তী ও কৃষ্ণেন্দু অধিকারী। রিপোর্ট এবিপি আনন্দ। অর্ণব বলল সরকারের প্রতি জনসমর্থন, একদম ঠিক বলেছে, কিন্তু সরকারের প্রতি ভরসা, শিক্ষা, স্বাস্থ্য, আইন শৃঙ্খলা, সেই ভরসার কোথাও মানে ভরসার মর্যাদা রাখতে পারছে কি সরকার? 26,000 শিক্ষকের যে নিয়োগ, তা সেটা এমন একটা জায়গায় পৌঁছেছে এখন, মানে একটা তলোয়ার যার দুদিকেই ধার। যদি আপনি মেধাতে যারা চাকরি মানে হারালো, যদি হারায় মেধা, মানে সব জায়গায় ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েও যদি চাকরি হারায়, তাহলে বলতে হবে মেধার সাথে কম্প্রোমাইজ করলাম। আবার যারা দুর্নীতি টাকা দিয়ে, তৃণমূলের নেতাদের টাকা দিয়ে যারা ঢুকেছিল, তাদেরকে যদি আমি রাখি, আপনার ক্যামেরায় ধরা পড়েছে অঙ্ক করতে বললে ভয় পেয়ে চলে যাচ্ছে, ফলে আমরা আগামী কয়েকটা প্রজন্ম বাঙালিকে নষ্ট করব। তাহলে সরকারের উচিত ছিল এখানে পরিষ্কার দুধ এবং জলের মধ্যে করা, কিন্তু সরকার স্ট্র্যাটেজিক অবস্থান নিচ্ছে। আমার ভয় যে বড় বড় উকিল ধরে শেষ পর্যন্ত স্ট্র্যাটেজিক অবস্থান নিয়ে যেভাবে সরকার এগোচ্ছে, তাতে জল এবং দুধ আলাদা আদতেও হবে কিনা আমার একটা ভয় আছে। কারণ টাকার বিনিময়ে মানে অনেক কিছুই হয়। এইবার যদি আজকে যেভাবে ধারাবাহিকভাবে পুলিশের উপরে নির্যাতন আসছে, পুলিশের উপরে গুলি চলছে, পুলিশকে মানুষ মানছে না, দুষ্কৃতীরা পুলিশের উপর হামলা করছে, এটা আমি বলবো আপনাকে যে একদিকে সিস্টেমেটিক ফেইলিওর, মানে সিস্টেম ফেল করছে, আরেকদিকে হলো দৃষ্টিভঙ্গির মানে সমস্যা। দৃষ্টিভঙ্গির সমস্যাটা হলো এই যে এই পুলিশটাকে পুরোপুরি তৃণমূলীকরণ করা হয়েছে। সিপিএমের আমলে দলীয়করণ ছিল, দলীয়করণের আরেক ডিগ্রি বেশি হলো তৃণমূলীকরণ। পুলিশ এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে তফাৎ নেই। এর ফলে কি হচ্ছে, পুলিশকে ব্যবহার করা হচ্ছে পঞ্চায়েত নির্বাচনে, পুরসভা নির্বাচনে, দলীয় কাজে, গোষ্ঠীদ্বন্দ্ব মেটানোর জন্য। ফলে পুলিশের যে নর্মাল এফিসিয়েন্সি থাকার কথা সেটা নেই। এবং একই সাথে এটা সিস্টেমেটিক ফেলিওর এই কারণে বলছি যে পুলিশের যে নিয়োগ করার কথা ছিল তা না করে আপনি কিছু সিভিক ভলান্টিয়ার নিয়োগ করেছেন। সিভিক ভলান্টিয়ার দিয়ে আপনি পুলিশ প্রশাসনকে চালাতে চাইছেন, যাদের না আছে ট্রেনিং, না আছে মানে ঠিক মতন প্রপার মানে বডি বিল্ডিং বা অন্য উইপেন ব্যবহার করার। ফলে বারবার আমরা যে প্রশ্নটা তুলছি, থানা কার্যত সিভিক ভলান্টিয়ারদের দ্বারা পরিচালিত হচ্ছে। যে মানে মোড অফ অপারেশনের মাধ্যমে পুলিশ চলার কথা সেটা পুলিশ চলছে না। ফলে পুলিশ মানে মাথা পিছু যে পুলিশের সংখ্যা থাকার কথা পশ্চিমবাংলায় সবচেয়ে লোয়েস্ট সংখ্যাটা। ফলে সব মিলে আইন শৃঙ্খলা আপনি গুরুত্ব দিচ্ছেন, আপনি কন্যাশ্রী দিচ্ছেন, যুবশ্রী দিচ্ছেন, খেলার সাথী দিচ্ছেন, লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে, ভালো, কিন্তু আপনার গভর্নেন্স কোথায়? আপনার বারবার আপনি যেখানে সমালোচিত হচ্ছে সেটা হলো আপনার গভর্নেন্স নেই। পুলিশের ক্ষেত্রে আপনি গভর্নেন্সের উত্তর দিচ্ছেন না। এবং থার্ড যেটা আমি বলবো, মানে শুভেন্দু অধিকারীকে দেখলাম আজকে নেমেছেন, আবারও আপনাকে বলছি ব্যক্তি শুভেন্দু অধিকারী এটা করেছে। আমি দায়িত্ব নিয়ে এই কথাটা বলছি যে ব্যক্তি, বিজেপি কোথায়? রাজ্যে বিজেপি কোথায়? বিভিন্ন জেলাতে বিজেপি, মানে এইরকম একটা ইস্যু, মানে বিষাক্ত স্যালাইনে মানুষের মৃত্যু ঘটছে আর বিজেপি কেবলমাত্র সদস্যীকরণ করছে, 20 তারিখ পর্যন্ত সদস্য বাড়াবে। আর এটা পরিষ্কার তৃণমূল, এটা হলো বিজেপির কোনো ইস্যু নয়, দলের নয়, দলের থেকে এই কর্মসূচি নেওয়া হয় না, এটা শুভেন্দু অধিকারী ব্যক্তিগতভাবে নিয়েছে আমি বলছি। এবং আপনাকে বলছি দল নিতে পারছে না, তার কারণ একেবারে পরিষ্কার মমতা বন্দ্যোপাধ্যায় এবং অমিত শাহ, নরেন্দ্র মোদীরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ডিস্টার্ব দিবে না, শুধুমাত্র যেহেতু 240-এর আসন নিয়ে আছে, ফলে কেন্দ্রে যাতে ডিস্টার্ব না হয় তার জন্য এই আঁতাত, এবং আঁতাতের জন্যই সর্বাত্মকভাবে যেও হচ্ছে না। বিশ্বনাথ বাবুর নিজস্ব চিন্তা ভাবনা থাকতে পারে, উনি দায়িত্ব নিয়ে বলছেন যে বিজেপি, আমি বিজেপির একজন সামান্য কার্যকর্তা হয়ে, একজন সামান্য, শুনুন না, ছাত্র হয়ে বলছি যে এটা শুভেন্দু অধিকারী আর বিজেপি আলাদা নন। শুভেন্দু অধিকারী বিজেপি এবং আমাদের বিরোধী দলনেতা, উনি আজকে গেছেন যেখানে সল্টলেক থানায় বিজেপির বিধায়ক হিসেবে, বিজেপির লিডার অফ অপোজিশন হিসেবে, আর আপনি বলছেন বিজেপি নয়। আজকে দক্ষিণ কলকাতায় মিছিলে শুনে শুভেন্দু অধিকারী বিজেপি না, শুভেন্দু অধিকারী বিজেপি না, আপনার বিজেপি কে আপনার সাথে থাকতে পারে, কোথায় রাজ্যে সব শুভেন্দু অধিকারী নিজের উদ্যোগে, ব্যক্তিগত উদ্যোগে নেমেছে, আপনার ব্যক্তিগত উদ্যোগে যে কোনো আন্দোলন শুভেন্দুকে
জল জ্যান্ত ঝাঁ চকচকে একটা 4 তলা বাড়ি, সেটা ভেঙে গেল আমাদের এই কলকাতা শহরের বাঘা যতীনে। আমি বলছি তারপর থেকে যা হচ্ছে তাতে মনে হচ্ছে এটা ওই হিমশৈলের মতো, যেটুকু দেখা যাচ্ছে তার নিচে অনেক 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 গভীরে অন্ধকার। প্রথম প্রতিবেদন। কালকে রাত থেকেই তো আমরা বাড়ি ছাড়া। আক্ষরিক অর্থে পায়ের তলা থেকে মাটি সরে গেছে। বাঘাযতীনের বহুতল বিপর্যয়ে রাতারাতি আশ্রয়হীন বহু পরিবার, কিন্তু এর দায় কার? এই বহুতল হেলে পড়ার পর সামনে আসছে চাঞ্চল্যকর সব তথ্য। অভিযোগ, 3 তলা অবধি তৈরির অনুমতি থাকলেও 4 তলা অবধি নির্মাণ করা হয়, জানিয়ে স্থানীয়রা আঙুল তুলেছেন এলাকার তৃণমূল কাউন্সিলরের দিকে। বেআইনি কাজ, দেখুন 3 তলার ফাউন্ডেশন 4 তলা করেছে, কোনো পাইলিং নেই, পুরো ডোবা জমি, তার মধ্যে এই ফ্ল্যাট বানিয়েছে জোর জুলুম, পুরো ডোবা, কোনো পাইলিং টাইলিং কিচ্ছু নেই। যখন 4 তলা হয়েছে, কাউন্সিলর তো ছিল, ওই মিতালি ব্যানার্জি ছিলেন, তখন সবাই তো জানেন। যদিও স্থানীয় তৃণমূল কাউন্সিলর আবার দাবি করছেন তিনি জানেনই না এই বহুতল কবে তৈরি হয়েছে। আমরা নিজেরাই জানি না কবে তৈরি হয়েছিল, বলছে কেউ বলছে 5 বছর, কেউ বলছে 6 বছর, কেউ বলছে 8 বছর। এখানে একটা ইট গাঁথলে কাউন্সিলরদের জানাতে হয়, তৃণমূলের কাউন্সিলরদের। এখানে তিনি বলছেন জানেন না। এই ব্যাপারগুলোতে প্রশাসন, পুলিশ সব এবং কাউন্সিলর সবটাই মিলিভগত আছে, ইনক্লুডিং এমএলএ। 2010 সালে কলকাতা পুরসভার ক্ষমতায় আসে তৃণমূল। বহুতল বিপর্যয়ের জন্য তারা এখন কাজ করায় তুলছে বাম আমলকে। যে সময় কলোনি এলাকাগুলো হচ্ছিল সেই সময় আপনারা ছিলেন, সিপিএম ছিল, লেফট ফ্রন্ট ছিল। সেই সময় যদি আপনারা স্ট্রিক্ট হতেন তাহলে হতো না। এখন তো নেকা সাইলে চলবে না। ববি হাকিম বাঘা যতীনের এই বাড়িটা নিয়ে ফালতু কথা বলেছেন। যখন এই বাড়িটা ভেঙে পড়ল, ওখানকার কাউন্সিলর তৃণমূলের, মেয়রের নাম ববি হাকিম। আর যখন এই বাড়িটা তৈরি হচ্ছিল শুরুতে, তখনও কাউন্সিলর তৃণমূলের ওই একই মহিলা, সম্ভবত মিতালি ব্যানার্জি, তখনকার মেয়রের নাম শোভন চ্যাটার্জি। বাড়ি হেলে পড়া নিয়ে তঞ্চার আবহেই তৃণমূল বিধায়কের মুখে শোনা গেছে চাঞ্চল্যকর স্বীকারোক্তি। বিষয়টা একটা বুঝতে হবে, এটা একটা কলোনি। এই যে এখানে একটা বাড়ি, আমি এখানকার বিধায়ক, আমি কলোনির ছেলে, আমার জন্ম এখানে, একটা বাড়িও স্যাংশন প্ল্যান নেই। শিকড় ওপড়ানো গাছের মতো 4 তলা বহুতলটা হেলতে হেলতে এখন গিয়ে পড়েছে পাশের একতলা বাড়ির উপর। ঠিক পাশেই হচ্ছে একটি বাড়ি। এই বাড়িতেও একজন বাসিন্দা থাকতেন, অনেক রাতে তিনি ফিরতেন। সৌভাগ্যক্রমে দুপুরবেলা তিনি ছিলেন না যে সময় এই ঘটনাটি ঘটেছে। আমরা দেখতে পাচ্ছি যে এই পুরো ফ্ল্যাটটি কিন্তু হেলে এই একতলা যে বাড়িটি রয়েছে তার উপর পড়েছে, এবং একতলা বাড়িটি প্রায় গেঁথে গিয়েছে এই ফ্ল্যাটের মধ্যে। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই যে ফ্ল্যাটটি হেলে পড়েছে, তার দূরত্ব সামান্য, প্রায় হাত বাড়ালেই ছোঁয়া যাবে এরকম দূরত্বেই রয়েছে এই বাড়িটি। এবং এটা ছাদ না একটা স্লিপ সেটা বোঝা যায়। একদিকে ঢাল হয়ে গিয়েছে, এবং ঢাল হওয়ার পরে সেটি নিচে আরেকটি ছোট একতলা বাড়ির ওপর ঝুঁকে পড়েছে। সেই বাড়িটি তো ক্ষতিগ্রস্ত হয়েইছে, কিন্তু এই যে আশপাশের আমরা বাড়িগুলি দেখছি, নীল রঙের বাড়িটি বলুন, বা আমরা যে ফ্ল্যাটের ছাদে দাঁড়িয়ে রয়েছি, এই ফ্ল্যাটগুলিও কিন্তু খালি করে দেওয়া হয়েছে। আমরা ট্যাক্স দিচ্ছি, জলের লাইন আছে, সিএসসির কারেন্ট আছে, মিউটেশন করা আছে, এবং 4 তলার যারা তারাও তো বিল দিচ্ছেন। আমাদের বিরুদ্ধে কোনো কেসটা কোনো যুক্তিযুক্ত ব্যাপার, কারণ আমরা কিনে এনেছি, আমরা ল্যান্ডলর্ড না, আমরা বলিনি 4 তলা বানান। আমাদের মতো সর্বস্বহারী এখন কেউ এই মুহূর্তে নেই। এই হেলে পড়া বহুতলের প্রমোটার সুভাষ রায় এখনো অধরা। বুধবারও বাঘাযতীন বাজার এলাকায় তার বাড়িতে পৌঁছেছিল এবিপি আনন্দ, কিন্তু সেখানে কারো দেখা মেলেনি। আমরা এই মুহূর্তে সেই বাড়িতে রয়েছি যেখানে কিন্তু এস রয় এম রায় অর্থাৎ স্বামী স্ত্রীর নামের প্রথম অক্ষর দিয়ে কিন্তু বাড়ির নেমপ্লেট করা B20 বাঘাযতীন। এই মুহূর্তে আমরা বাড়ির সামনে রয়েছে, দেখা যাচ্ছে যে তালা বন্ধ অবস্থায় রয়েছে। সুভাষবাবু বা তার ছেলে এমনকি স্ত্রী এই মুহূর্তে কেউই বাড়িতে নেই। বাঘাযতীন বাজার এলাকায় প্রমোটারের দোকানে গিয়েও দেখা যায় সেখানে তালা ঝুলছে। ফলে দায় ঠেলাঠেলির মধ্যে প্রশ্ন হলো, যে মানুষগুলো রাতারাতি আশ্রয়হীন হয়ে পড়লো তারা এখন কি করবেন? অর্ণব মুখোপাধ্যায়, হিন্দল দে ও বিজন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ।
গোটা দায় নাকি বামেদের কাছে আসবো, কিন্তু তার আগে একটা বিচিত্র কথা গত 24 ঘন্টা ধরে বিভিন্ন টিভি চ্যানেলে শোনা যাচ্ছে, সেটা হচ্ছে কলোনি এলাকা। আমি বলছি কলোনি এলাকার মানুষের জীবনের দাম কি একটু কম? আমি বলছি কলোনি এলাকা বলে আইন কানুন সেখানে লাগু হয় না। আমি বলছি অদ্ভুত যুক্তি যারা দিচ্ছেন, একটা অদ্ভুত শব্দবন্ধ ব্যবহার করছেন কলোনি এলাকা। আচ্ছা বলুন তো, যে রাসবিহারী অ্যাভিনিউয়ের একটা বাড়ি ভাঙা পড়লে সেইখানকার ক্ষতি কি কলোনি এলাকার একটা বাড়ি ভেঙে পড়লে সেইখানকার ক্ষতির থেকে অনেক বেশি হয়? এই আমাদের সামাজিক বিশ্লেষণ। কথায় কথায় এই কলোনি এলাকা বলে সেটা যেন আইন কানুনের ঊর্ধ্বে, অথবা সেখানে কোনো ভদ্র সমাজের আইন কানুন চলে না, এইভাবে মানুষকে ছোট করার অধিকার কে এদের দিয়েছে? আমি সায়নদীপের কাছে আসবো। একদম পরিষ্কার তৃণমূল বলছে তোমরা কোট আনকোট ন্যাকা সাহায্য সব তোমাদের দায়। প্রথম কথা, চিত্তরঞ্জন দাসের চেয়ারে বসে একটা লোক এরকম ধরনের ভাষা ব্যবহার করছে, এটা কলকাতাবাসী হিসাবে আমাদের সবার লজ্জা, রাজ্যের মানুষ হিসাবে। দ্বিতীয় হলো যে ইংরেজি তুলে দিয়ে যে অভিযোগ আসে বামফ্রন্ট শুধু তৃণমূলকে ইংরেজি শিখতেই বাধা দেয়নি, অঙ্কটাও ভালো করে শেখায়নি, তার জন্য 3, 4, 34 এর বাদ দিয়ে আর কোনো নাম্বার ওদের জানা নেই। এবার আমার কথা হলো যে তৃণমূল স্কোয়ার ফুট মেপে টাকা তোলাটা নতুন হাতে খড়ি হয়নি, 2012 সাল থেকেই হাতে খড়ি হয়েছে। যখন তৃণমূলের মেয়রের নাম ছিল, রাজ্যে কলকাতার মেয়রের নাম ছিল তৃণমূলের নেতা শোভন চট্টোপাধ্যায় এবং কি মিতালি ব্যানার্জি। 2012 সালে এই তৃণমূলের কর্পোরেশন এবং তৃণমূলের কাউন্সিলর ওই ওয়ার্ডে তার আমলে এই সমস্ত প্ল্যান স্যাংশন করে, স্যাংশন না করে কিনা আমি জানি না, এই অবৈধভাবে এই নির্মাণ হয়েছে। এখন এই মেয়র তিনি বলছেন যে নাকি সব সিপিএমের দায়িত্ব, সব সিপিএমের দায়। সেই সময় যে বাড়ি তৈরি হয়েছিল বেআইনিভাবে, তার জন্য এখন শোভন চ্যাটার্জি বিজেপিতে চলে গেছে বলে উনি তার দায় নেবেন না আমি জানি না, আমি বলতে পারবো না, গেছিল তার দায় নেবে না কিনা মেয়র সেটাই বলতে পারবো না, কিন্তু হয় শোভন চ্যাটার্জিকে উত্তর দিতে হবে। প্রচুর বেআইনি নির্মাণ হয়েছে, কিন্তু আমার অর্ণবের কাছে প্রশ্ন থাকবে যে আমি ধরে নিচ্ছি যে একটা বেআইনি নির্মাণ বাম আমলে হয়েছে, 14 বছর প্রায় তৃণমূল সরকার ক্ষমতায়, সেই বেআইনি নির্মাণ ডিটেক্ট করে কটা বেআইনি নির্মাণ এই কলকাতা শহরে, জেলায় টেলায় যেতে হবে না, এই কলকাতা শহরে ভাঙা হয়েছে, কজন প্রমোটারকে ব্ল্যাকলিস্ট করা হয়েছে এই 13.5 বছর তৃণমূল সরকার এবং তারও আগে তৃণমূল কংগ্রেসের পুরসভার বোর্ড। সুমনদা, এই জিনিসটাকে এত ডাইলিউট করে দেওয়া যাবে না। তার আগে একটা ছোট্ট জিনিস বলে দিই, সেটা হচ্ছে প্রথম দেখলাম শুভেন্দুপন্থী বিজেপি, দেখলাম বিশ্বনাথ দা শুভেন্দুপন্থী বিজেপি, লড়াকু বিজেপি দেখতে পাচ্ছি, কেয়াদি লড়াকু বিজেপি লড়াই করছে, উনি শুভেন্দুপন্থী, উনি শুভেন্দুর হয়ে লড়াই করে গেলেন। যাই হোক, তো দল শুভেন্দু অধিকারীর পাশে নেই। আচ্ছা, না আমি ওই পার্টি আসবো, সত্যি সত্যি এরকম ভাগ আছে কিনা আমি আসবো। আমি এই অনুষ্ঠানেই আসবো, কারোর তাড়াহুড়োর দরকার নেই। হ্যাঁ, কোথায় তৃণমূল ছিল? তখন তো তৃণমূল সরকার ছিল না। আমি বলছি এই ধরনের বেআইনি নির্মাণ বা তৃণমূল ছিল না বলে সেই অভাবটা এখন চারতলা বাড়ি ভেঙে তৈরি করতে হচ্ছে। এই ধরনের নির্মাণের ক্ষেত্রে কোথায় কোথায় সমস্যাগুলো হয়, প্ল্যান স্যাংশনের ক্ষেত্রে সমস্যা হয়েছে কিনা, সয়েল টেস্ট ঠিকমতো হয়েছে কিনা, এবং যে প্রমোটার সেই প্রমোটার ঠিকমতো মেটেরিয়াল দিচ্ছে। আমি আরেকটা যোগ করি যে যখন কর্পোরেশনের আধিকারিকরা নোটিশ পাঠায় তখন তৃণমূল আমি বলছি তৃণমূল কাউন্সিলর থেকে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় বাধা দিয়েছে বলে এলাকায় অভিযোগ। আমি দেখাবো সেই ফুটেজ। না, কর্পোরেশনের যারা আধিকারিক বিভিন্ন দপ্তরে রয়েছে, এই সবাই তৃণমূলের লোক এবং সবাই একসঙ্গে দুর্নীতি করছে, হতে পারে কখনো? আরে তা বলছি না, তারা যখন নোটিশ পাঠাচ্ছে একটা বৈধ নোটিশ অবৈধ নির্মাণের বিরুদ্ধে, তখন সেটাকে রাজনৈতিক কারণে আটকানো হচ্ছে, এই হচ্ছে অভিযোগ। আমি বলছি যে আচ্ছা, অন্যবার বলতে সুবিধা হবে, আমি আপনাদের একটু দেখিয়ে নিই। সেটা হচ্ছে গত বছর অর্থাৎ 2024-এর 26শে মে যাদবপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন, সায়নী ঘোষ প্রার্থী, মমতা বন্দ্যোপাধ্যায় 12 ভূতের মাঠ বলে একটি জায়গা আছে যাদবপুরে, 99 নম্বর ওয়ার্ড, কলকাতা কর্পোরেশন। সেইখানে বলেছিলেন যে কিছুক্ষণ আগে আমার কাছে খবর এসেছে কোনো জায়গা থেকে নোটিশ গেছে উদ্বাস্তু কলোনির কাছে যে আপনারা 1 তলা 2 তলা 3 তলা 4 তলা সব বাড়ি স্টপ করে দিন। আমি বলছি এই নোটিশ ক্যান্সেল করে দেবো। দেখুন, আমি এই ঘটনার সঙ্গে, এই বাড়ি ভাড়া ভাঙার সঙ্গে মুখ্যমন্ত্রীর সেই বক্তব্য এই প্রাসঙ্গিক কিনা আমি জানি না, কিন্তু স্থানীয়দের বক্তব্য যে তারপর থেকে বেআইনি নির্মাণের বিরুদ্ধে নোটিশ আসা অবধি বন্ধ হয়ে গেছে। ঠিক কি বলেছিলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, দেখাবো। আমি জানি বিশেষ করে এই সমস্ত অঞ্চলের মানুষ, উদ্বাস্তু অঞ্চলের মানুষ, এই 2 মাস ধরে ইলেকশন চলছে, তাই এখন আমরা কোনো সিদ্ধান্ত পলিটিক্যাল লোকেরা নিতে পারছি না। সরকারে থাকলেও এর মধ্যে কিছু দুষ্টু লোক একটু দুষ্টুমি করছে। আমার কাছে কিছুক্ষণ আগে খবর এসছে কোনো একটা জায়গা থেকে নোটিশ গেছে উদ্বাস্তু কলোনিদের কাছে যে আপনারা 1 তলা 2 তলা 3 তলা 4 তলা সব বাড়ি স্টপ করে দিন। আমি বলছি ওই নোটিশ আমি ক্যান্সেল করে দেবো আফটার ইলেকশন।
সিদ্ধান্ত নিতে গেলে আমার সাথে কথা বলে নিতে হয়। আমি মনে করি না, এটা ববিও জানে, কারণ এটা কলকাতা মেয়রের আওতায় নয়, এটা যার আওতায় সেটা ল্যান্ড ডিপার্টমেন্টে। আমি ল্যান্ড ডিপার্টমেন্ট দেখি, অন্য কেউ দেখে না, তাই আমি নিজে জানি না। কোন কেউ বসে, সিপিএম এর কোন অফিসার বসে এটা করেছে, আমি তার 20 দাঁত ভেঙে দেবো, আমি বলে গেলাম আপনাকে। দেখুন, আমি তথ্যের খাতিরে দুটো কথা বলবো। একটা হচ্ছে, এটা হচ্ছে সেই 99 নম্বর ওয়ার্ড যেখানে এই বাড়ি ভেঙে পড়েছে। এখান থেকে বিরোধীরা বলবে এই তো ধরেছি, কিন্তু দ্বিতীয় কথাটাও আমায় ডিসক্লেমার হিসেবে বলতেই হবে যে এই বাড়িটা, যে বাড়িটা, চারতলা বাড়িটা ভেঙে পড়েছে, এটা কিন্তু মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের অনেক দিন আগে তৈরি। এটাও তথ্যের খাতিরে আমার সমানভাবে বলতে হবে। কিন্তু অর্ণব, আমি বলছি, একটা কর্পোরেশন থেকে পাঠানো নোটিশের বিরোধিতা যদি স্বয়ং মুখ্যমন্ত্রী করেন, আমি বলছি তারপরে আর নোটিশ একটা যাবে না না, মুখ্যমন্ত্রী এখানে যে কথাটা বলেছেন সেটা কিন্তু স্পেসিফিক্যালি বোঝা দরকার যে উনি বলেছেন যে এইখানে যে নোটিশটা যাচ্ছে সেই নোটিশ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবেই পাঠানো হয়েছে। মানে তার মানে কর্পোরেশন থেকে পলিটিক্যাল লোকেরা ভোটে নোটিশ পাঠায়, এমন লোকজন পাঠাচ্ছে বা এমন উদ্দেশ্য নিয়ে পাঠাচ্ছে যাতে ওই জায়গায় যারা বাসিন্দা তাদেরকে ডিসকাস করা যায়। মানে কর্পোরেশনে তাহলে এরকম লোক আছে, অর্থাৎ সিপিএম আছে, বিজেপি আছে। যেটা বললাম যে সমস্ত আধিকারিক, সমস্ত অফিসার তারা সবাই তৃণমূলের লোক নয়, ওখানে তারা নোটিশ পাঠিয়ে দিতে পারে, নোটিশ পাঠিয়ে দিতে পারে নিজেদের সিদ্ধান্তে। স্পেসিফিক্যালি ওই কেসটাকে আলাদা করে, প্রত্যেকটা জিনিসকে আলাদা করে দেখা দরকার যে ঠিক কেন পাঠানো হয়েছিল, সত্যি সত্যি ওখানে বেআইনি নির্মাণ কিনা। এরকম ভাবে আলটপটা একটা কথা তোমাদের লোক বসে আছে। আমি বলছি যে মুখ্যমন্ত্রী সম্পর্কে এখন ফিরহাদ হাকিম এই ধরনের মন্তব্য করবেন কিনা আমি বলতে পারবো না, কিন্তু 2010 সাল থেকে এই তৃণমূলের কর্পোরেশন এবং তার কাউন্সিলররা এইসব কাজ যে করেছে, পরিষ্কার বোঝা যাচ্ছে মুখ্যমন্ত্রীর নির্দেশে এই সমস্ত বেআইনি কার্যকলাপ হচ্ছে। মুখ্যমন্ত্রীর ইন্ধনে এই ধরনের বেআইনি কার্যকলাপ হচ্ছে, যার পেছনে সাধারণ মানুষকে দিতে হচ্ছে। কাটমানি খেয়েছে কালীঘাট থেকে শুরু করে সর্বত্র। ওদের কাছ থেকে শিক্ষা নিয়ে তাহলে করছেন। আজকে মেয়র বললেন ন্যাকা, আমি জানি না ন্যাকা না বোকা, আমি এটুকু বলতে পারি গত বছর মার্চ মাসে মেটিয়াবুরুজে যে বাড়ি ভেঙে পড়েছিল তখন এই মেয়র কি বলেছিলেন, প্রমোটারের দোষ। উনি কিন্তু কাউন্সিলরের দোষ দেখেননি, এই ক্ষেত্রেও তাই। অর্থাৎ নিজেদের কাউন্সিলরকে বাঁচানোর জন্য, তার কারণ কি, ওই 25-75। আপনি যদি সেই করে যান, 25-75-এর গল্প এখানে আছে, কারণ 25-75 না পেলে কাউন্সিলরকে বাঁচাতে না, তাহলে কাউন্সিলরকে বলে দিতে না কাউন্সিলর দোষী। কাউন্সিলর 25-75 পরিষ্কার পৌঁছে দেন ঠিক জায়গায়, সেই কারণে কাউন্সিলরের কোনো দোষ নেই, দোষ হয়ে যায় প্রমোটার থেকে শুরু করে। আর বাম জামানের শিবালিক হয়েছে ঠিক কথা, সেই একই জিনিস বারবার একই হয়েছে। যে একদিন আমরা এই অনুষ্ঠানে বসেছিলাম এবং সেদিন এই মেয়রকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছিল, তখন উনি কাঁদতে কাঁদতে বলেছিলেন যে কলকাতার মানুষকে আমায় বাঁচাতে দিল না। আমি জানি না মেয়র চোখ বুঝে থাকেন কিনা, কিন্তু তুমি দেখিয়েছো গুলশন কলোনিতে কিভাবে উইদাউট স্যাংশন প্ল্যান বাড়ি তৈরি হয়েছে সুশান্ত সেনের উপর আক্রমণের ঘটনার পর, এক নম্বর। দ্বিতীয় কথা, মেটিয়াবুরুজে বাড়ি ভেঙে পড়েছে। তৃতীয় কথা, মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে নয়ডায় একটা টাওয়ার ভেঙে দেওয়া হয়েছিল, তখন মহামান্য সুপ্রিম কোর্ট গুড়িয়ে দেওয়া হয়েছিল বিস্ফোরক দিয়ে। তখন মহামান্য সুপ্রিম কোর্টের বিচারপতিরা বলেছিলেন যে শুধু প্রমোটার বা ওই এলাকার নেতা দায়ী নয়, প্রতিটা মানুষ দায়ী যারা দেখেছে এই বাড়িটা তৈরি হচ্ছে। আজকে কথা উঠতে পারে, তারা হয়তো ভয়ে কিছু বলবে না, কিন্তু এটাও ঠিক যে ডোবার ওপরে উইদাউট স্যাংশন প্ল্যান একটা বাড়ি তৈরি হয়ে গেল, প্রতিটা মানুষ দায়ী। কেউ কেন আজকাল তো নাম গোপন রেখে অভিযোগ করা যায়, একটা অভিযোগ করা গেল না, আমি জানি না তারপর কি পদক্ষেপ হতো, কিন্তু কাউন্সিলর, মেয়র, বিধায়ক, প্রমোটার কেউ দায় এড়াতে পারেন না। না, এই খেলা বহু পুরনো। তার কারণ হচ্ছে, দেখুন, পাড়ায় পাড়ায় খোঁজ নিন, সেটা হচ্ছে সব থেকে কমন প্র্যাকটিস হচ্ছে প্রমোটারদের যে অবধি অনুমতি তার থেকে বেশি একতলা দুতলা করা, এবং পরবর্তী সময় ভয়ঙ্কর একটা আইন আছে যেটা আইনি বৈধ করে দেওয়া যায় রেগুলারাইজ করে। আমি বলছি কলকাতা শহরের, আবার সেই প্রশ্ন করছি যে কটা অবৈধ নির্মাণ ভাঙা হয়েছে গত 10 বছরে, কটা প্রমোটারকে ব্ল্যাকলিস্টেড করা হয়েছে গত 10 বছরে। আমি বলছি যে ভয়ঙ্কর দুটো জিনিস সামনে এলো। এক হচ্ছে নজরুলদা, সেটা হচ্ছে যে মুখ্যমন্ত্রী এসপিকে বলছেন অপদার্থ, সেই এসপি 14 দিন চেয়ারে থেকে যাচ্ছেন। মুখ্যমন্ত্রী বলছেন দুষ্টু লোক, তার আগে দেখা যাচ্ছে বোর্ড আছে 15 বছরেরও বেশি সময়, তারপরে 1 বছর চলে গেছে, কিন্তু কর্পোরেশন দুষ্টু লোক মুক্ত হয় না। এ কি রহস্য? আমি একটা বুনিয়াদি প্রশ্ন করব। আমাদের দেশের সংবিধানে 3টে স্তরের সরকার আছে, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার এবং স্থানীয় সরকার, যার মধ্যে এই কর্পোরেশন, পঞ্চায়েতগুলো পড়ে।
দেখুন, যেটা সেন্ট্রাল লিস্টে আছে সেটার কথা আলাদা, কিন্তু স্টেট লিস্টে যেটা আছে, স্টেট গভর্নমেন্ট যদি আইন করে, সেন্ট্রাল গভর্নমেন্ট বলতে পারে না আমি এটা বাতিল করে দেবো। তেমনি যেটা লোকাল গভর্নমেন্টকে দেওয়া হয়েছে যে ক্ষমতাগুলো, তো একটা কর্পোরেশন একটা নোটিশ পাঠাচ্ছে, আইনি নোটিশ, সেটাকে মুখ্যমন্ত্রীর বলার কি অধিকার আছে যে আমি ক্যান্সেল করে দেবো? আমার একটা বুনিয়াদী প্রশ্ন। এটা একটা আইনি প্রশ্ন গেল, কিন্তু এরপর আমি বক্তব্যের পাঠে আসব। সেটা হচ্ছে আজকে একটা অদ্ভুত শব্দবন্ধ বহুদিন ধরে রাজ্য রাজনীতিতে চর্চায় আছে, সেটা হচ্ছে বয়কট, শিল্পীদের বয়কট, এবং তাই নিয়ে পরিষ্কার বিরোধিতা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কুণাল ঘোষ সেটাকে কার্যত খারিজ করেন। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার বলেন, আমি যতটুকু মমতা বন্দ্যোপাধ্যায়কে চিনি তিনি বয়কট রাজনীতিতে বিশ্বাসী নন। মমতা বন্দ্যোপাধ্যায় যদি এই রাজনীতিতে বিশ্বাসী হতেন তাহলে আজকে যারা এসব কথা বলতেন তাদের মধ্যে অনেকে মমতা বন্দ্যোপাধ্যায় একটা সময় আক্রমণ করেছেন, তাহলে তারা দলে ফিরতেই পারতেন না, কারণ নাম করেননি। কিন্তু অনেকে এই কটাক্ষের পেছনে অন্য কাউকে দেখতে পাচ্ছেন। আর কুণাল ঘোষ শটান বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা আমি অন্য কারো মুখে শুনবো না। একেবারে পাশাপাশি দুটোই দেখাবো। আমি যতটুকু মমতা বন্দ্যোপাধ্যায়কে চিনি, জানি, ছোটবেলা থেকে দেখেছি, মমতা বন্দ্যোপাধ্যায় বয়কট, ভেঙে দাও, গুড়িয়ে দাও, সরিয়ে দাও, হাঁটিয়ে দাও, এই রাজনীতিতে উনি বিশ্বাসী নন। এই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সর্বোচ্চ নেত্রী, তিনি যা বলবেন মাথা পেতে নেব। এখনো পর্যন্ত তার কাছ থেকে কোনো কথা শুনিনি, ফলে তিনি কি ভাবছেন সেটা নিশ্চয়ই আর একজনের মুখ থেকে শুনবো না। সংঘাত, চ্যালেঞ্জ, লড়াই, যুদ্ধ, যাই বলা হোক না কেন, আরজিকর কাণ্ডের প্রতিবাদে পথে নামা শিল্পীদের একাংশকে বয়কটের ডাক ঘিরে এখন সম্মুখ সমরে কুণাল ঘোষ ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। বয়কটের ডাক দিয়েছিলেন কুণাল, খারিজ করে দিয়েছিলেন অভিষেক। পাল্টা একদা অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ কুণালও বুঝিয়ে দিয়েছিলেন তিনি এই দ্বন্দ্বের আবহে শুধু অভিষেকের বিপরীত মেরুতেই নন, সেই সঙ্গে নিজের অবস্থানেও অনড়। পার্টির তরফ থেকে তো কেউ নির্দেশ দেয়নি। আমরা সবার স্বাধীনতায় বিশ্বাস করি। আমি তো বলেছিলাম যে 14ই আগস্ট যারা রাত্রিবেলায় ঐক্যবদ্ধ হয়েছিলেন, রাত দখলের ডাক দিয়েছিলেন, কেউ সমর্থন করুক আর না করুক, আমি তাদের সাধুবাদ জানিয়েছিলাম। আর আমি আজও একই কথা বলছি, কারোর ভালো লাগতে পারে, কারোর খারাপ লাগতে পারে, এটাই বাংলার সাথে উত্তরপ্রদেশের পার্থক্য। তাৎপর্যপূর্ণ বিষয় হলো খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের পরও নিজের অবস্থানে অনড় থেকে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দেন কুণাল ঘোষ। যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায় এই গোটা ফেজটায়, আরজিকরের সময়টায়, যেহেতু সেই সময়টা তিনি বাইরে ছিলেন এবং গোটা বিষয়টার মধ্যে ছিলেন না, যে কুৎসা, চক্রান্ত, ঝামেলা যারা আমরা সামলেছি, আমাদের জিজ্ঞাসা করলে আমরা বলে দেবো এই ডিফারেন্সটা কি। বুধবার নিজের অবস্থানে অনড় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম না করে কুণাল ঘোষকে খোঁচা দিলেন কিনা এই প্রশ্ন ওঠে। মমতা বন্দ্যোপাধ্যায় যদি এই রাজনীতিতে বিশ্বাসী হতেন তাহলে আজকে যারা এইসব কথা বলছেন তাদের মধ্যে অনেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা সময়ে আক্রমণ করেছেন, তাহলে তারাই দলে ফিরতে পারতেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের পরই জল্পনা জোরালো হয়। সারদা কেলেঙ্কারিতে গ্রেফতার হওয়ার পর কুণাল ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে যা যা বলেছিলেন সেদিকেই কি ইঙ্গিত করলেন অভিষেক? এর কিছুক্ষণ বাদে কুণালও বুঝিয়ে দেন তিনিও যুদ্ধাংদেহী মনোভাব থেকে সরতে নারাজ। কন্ট্রিবিউশনগুলো নেত্রীও জানেন, অভিষেকও জানে। 2011 সালের ব্রিগেডে অভিষেকের আনুষ্ঠানিক রাজনীতিতে প্রবেশ, সেখানে ওর যুবা, এটার ঘোষণাটা মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখার আগে অভিষেককে দাঁড় করিয়ে আমার মুখ দিয়েই করিয়েছিলেন। পরবর্তীকালে অভিষেক বন্দ্যোপাধ্যায় এও জানেন দলের একাংশের কে বা কারা কুণাল ঘোষের বিরুদ্ধে কি কি চক্রান্ত করেছিল এবং কি কি চক্রান্তের শিকার হতে হয়েছিল। বয়কট ইস্যুতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের সঙ্গে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের সংঘাত দিনে দিনে বাড়ছে। আমরা বয়কটের রাজনীতিতে বিশ্বাসী নই, আমি এতটুকু বলতে পারি। বাকি দলনেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় যদি অন্য কোনো সিদ্ধান্ত বা সাজেশন নেয়, তার সিদ্ধান্ত শিরোধার্য। বয়কটের রাজনীতি তৃণমূল করে না। কেউ যদি কোনো রকম কোনো প্রতিবাদ করে থাকে সেটা তার ব্যক্তিগত অধিকার, সবাই স্বাধীনচেতা মানুষ, আমরা কেন বয়কটের রাজনীতি করতে যাব? যে শিল্পীরা তৃণমূল কংগ্রেসকেই ঘৃণার চোখে দেখে এবং ওই গালে গালে চড় মারো, তালে তালে, অমুক তমুক, তো তাদের ক্ষেত্রে তৃণমূল কর্মীরা তাদের আয়োজিত অনুষ্ঠানে ডাকছেন না। এর সঙ্গে সারা বাংলার, এর সঙ্গে সব শ্রেণীর শিল্পীকে বয়কটের কোনো
সম্পর্কই নেই। তৃণমূলের শীর্ষ নেতৃত্বের কার দিকে কে কোন শিবিরে, এটাই বোঝা দায়। কৃষ্ণেন্দু অধিকারী ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। অর্ণবের কাছে গিয়ে ওর বিড়ম্বনা বাড়াতে পারি, বাড়াবো, কিন্তু তার আগে বিশ্বনাথ চক্রবর্তী। দেখুন, রাজনীতি কি বিষম বস্তু, রাজনীতিতে সব সম্ভব। কুণাল ঘোষ কিছুদিন আগে অবধি, এখনও কয়েকদিন আগেও এক নিঃশ্বাসে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে বলতেন। দলের অল ইন্ডিয়া, আমি মমতা বন্দ্যোপাধ্যায় ভাইপো সেই পরিচয় সরিয়ে রাখছি, দলের অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি আজকে কুণাল ঘোষ বলছেন, খুব তাৎপর্যপূর্ণ সাংবাদিক, যার ফলে শব্দ ব্রহ্ম, শব্দের ব্যবহার করতে জানেন, বলছেন আরেকজন। মমতা বন্দ্যোপাধ্যায় কি ভাবছেন সেটা আরেকজনের মুখ থেকে শুনবো না, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। আচ্ছা, এর ভেতরে আরেকটা বার্তা যদি আমি রাজনৈতিক বিশ্লেষক হিসেবে দেখি, যে মমতা বন্দ্যোপাধ্যায় কি ভাবছেন সেটা কুণাল ঘোষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকে এই মুহূর্তে বেশি জানেন বা বেশি কাছ থেকে দেখছেন, এটা একটা অর্থ হতে পারে। আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় সকালে যেটা বললেন সেটা কোনো নাম করেননি, কিন্তু কেউ এই অর্থ করতেই পারে যে এত আক্রমণ যারা করেছেন সেটা মমতা বন্দ্যোপাধ্যায় মনে রাখলে আর দলে ফেরা হতো না। এর লক্ষ্য কুণাল ঘোষ কিনা সে প্রশ্ন তো উঠবে। দেখুন সুমনদা, মানে ওই অর্ণব কিছুক্ষণ আগে বলছিল না যে জনস্বার্থে শুভেন্দু যখন আন্দোলন করছিল যে বিশ্বনাথ বিজেপির শুভেন্দু হলো কিনা, এই প্রশ্নে কিন্তু আমি আপনাকে বলছি, মানে শিল্পীদের বয়কটের প্রশ্নে আমি কিন্তু অভিষেক তৃণমূল মানে পন্থী, ফলে অভিষেক তৃণমূল পন্থী হিসাবেই আমি মনে করি। কারণটা কি, মানে আইনগত দিক থেকে আপনি বয়কট করতে পারেন না, বলতে পারেন না যে এই মঞ্চ মানে সরকারি মঞ্চ আমি যারা বিরোধিতা করেছে তাদের দেবো কেন, এই কথাটা বলা যায় না। কনস্টিটিউশনালি আর্টিকেল 14কে ভায়োলেট করে, রাইট টু ইকুয়ালিটিকে ভায়োলেট করে। দ্বিতীয় যেটা, সেটা হলো গণতন্ত্রে বয়কটের ধারণাটাই মানে ভয়ঙ্কর ভুল ধারণা, যারা বলছেন তারা সমাজের অগণতান্ত্রিক অবস্থান নিচ্ছেন। থার্ড যে বিষয়টা আমার মনে হয় যে অনেক প্রগতিশীল ভাবনা বরঞ্চ অভিষেকের মধ্য দিয়ে আমি পেলাম, যখন ও বললো যে বিরোধিতা করার অধিকার সবার আছে, তিনি পালন করেন না করেন সেটা আরেকটা বিষয়। কিন্তু এইবার আরেকটা স্তরে কুণাল ঘোষের ওই কথাটাও খুব তাৎপর্যপূর্ণ, যে একেবারে পরিষ্কার তার বক্তব্যের মধ্যে বোঝালেন যে 2011 পরবর্তী সময়ে যুবার ঘোষণাও মমতা বন্দ্যোপাধ্যায় কুণাল ঘোষকে দিয়ে করেছিলেন, অর্থাৎ দলে কুণাল ঘোষ সিনিয়র, কোনো অ্যাম্বিগুইটি রাখেন। আমি খুব পরিষ্কার করে আপনাকে বলতে চাই যে কুণাল ঘোষ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে সম্পর্ক আমরা দেখেছি, তাতে প্রতিনিয়ত উনি সেনাপতি শুধু বলতেন তা না, উনার ছবি কেন ব্যবহার করা হচ্ছে না তাই নিয়ে উনি প্রশ্ন তুলেছেন। সেই মানুষটা যখন মানে 180 ডিগ্রি ঘুরে যাচ্ছেন, তার মানে বুঝতে হবে তার রাজনৈতিক অবস্থার মধ্যে কোনো একটা সমস্যা এসছে। রাজনৈতিক সমস্যার 2-3টে কারণ হতে পারে। একটা হতে পারে যে সম্প্রতি ঋতব্রত রাজ্যসভায় চলে গেল, কুণাল ঘোষ গেল না কিনা, এটা কুণাল ঘোষ ইমিডিয়েটলি বলবে আমি তো পদের লোভ নেই, আমি বলতেই পারি। এটা একটা দেখ। আরেকটা দিক হতে পারে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মানে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে দ্বৈত অবস্থান, সেই দ্বৈত অবস্থানে কুণাল ঘোষ একটা স্পষ্ট অবস্থান নিচ্ছেন যে মমতা অবস্থান যদি আমি রাখি, কারণ পুরো ক্ষমতাটা যেহেতু এখন মমতা কেন্দ্রিক, প্রশাসনে মমতার কর্তৃত্ব, মানে সুব্রত বক্সী এবং মমতা কার্যত বলা যায় তৃণমূলের প্রকৃত নিয়ন্ত্রক এই মুহূর্তে। ফলে ভরকেন্দ্র চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে কুণাল ঘোষের মতন মানুষেরা চেঞ্জ হয়েছেন, অভিষেকের শিবির থেকে মমতার শিবিরে গেছেন। সম্ভাবনা শিল্প হতেই পারে, এবং দিনের শেষে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, যার ফলে কুণাল ঘোষের এই আর্গুমেন্ট থাকতেই পারে যে তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায়, 1 থেকে 10 অবধি সবটা মমতা বন্দ্যোপাধ্যায়। অন্য কোন দিকে সুমন, এছাড়া আর কোনো প্রশ্ন হয় না। সুমন, আমি প্রথমেই যেটা বলি, এই বিতর্ক যখন শুরু হয়েছিল একদম 2 তারিখে যেটা আপনারা দেখালেন, সেই সময় যখন শুরু হয়েছিল 3টে নাম এসেছিল। একজন হচ্ছেন আমাদের শিক্ষামন্ত্রী, একজন হয়েছিলেন কুণাল ঘোষ, একজন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এই 3টে নাম এসেছিল। 3জনেই কিন্তু একই কথা বলেছিলেন, সেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এই দলে যেহেতু একেবারে সর্বোচ্চ জায়গায় আছেন, তিনি যেটা বলবেন সেটাই আমরা মানব। কিন্তু একই সঙ্গে এটা কোনো অপশন আছে যে তৃণমূল করব আর মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মানব না? বিভাজন বা একটা বলার অপেক্ষা রাখে। এটা একটুখানি দেখুন যে তৃণমূল কংগ্রেসের যে মুখপাত্র জাগো বাংলা, আপনি যদি একটু লক্ষ্য করেন বিগত কয়েকদিনে যে বিতর্ক হচ্ছে, সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় যা যা কর্মসূচি নিয়েছেন প্রত্যেকটা অত্যন্ত গুরুত্ব দিয়ে সেখানে ছাপা হয়েছে। সে তো বটেই। আচ্ছা, এর ভয়ঙ্কর কথা বলছো। আচ্ছা, জাগো বাংলা যদি পার্টির সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কর্মসূচিতে গুরুত্ব না দিত, আমি বলছি কি ভয়ঙ্কর ব্যাপার হতো। তার থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে বয়কট। আমি বয়কট নিয়ে এই কথাকে উঠছেই না, এটা বলা খুব দরকার, পেয়েছি বলে আমি বলছি। নিশ্চয়ই 2011 সালে তৃণমূল সরকার এসছে, 2012 সাল থেকে আরম্ভ করে 2024 সাল এবং 24-এর মাঝে মাঝে অগাস্টে এসে এই অভয়াকাণ্ড এত কিছু এত বড় একটা হলো, ঘটনা ঘটলো। কিন্তু এই যে মাঝখানের পর্যায়টা, আমি বলছি সরকারি অনুষ্ঠান বেসরকারি অনুষ্ঠান, সরকারি অনুষ্ঠানগুলো কোথা থেকে হয়? একাডেমিগুলো থেকে হয়।
কবিতা একাডেমি বলুন বা বাংলা একাডেমি বলুন, নাট্য একাডেমি, যাত্রা একাডেমি, এগুলো থেকে আপনি যদি লিস্টটা দেখেন যাদের যাদের ডাকা হয়েছে, একজনকেও কি করা হয়েছে যে আমাদের দলের বিরোধী বা তাকে ডাকা হচ্ছে না? করা হয়নি কিন্তু। বিতর্কটাই হচ্ছে আরজিকর পরবর্তী, তুমি ইতিহাসেও চলে যেতে পারে। তুমি সবটা এই বিতর্ক শুরুই হয়েছিল পোস্ট আরজিকর কুণাল ঘোষের বক্তব্য নিয়ে, যার ফলে ইতিহাস। আমি ইতিহাস অর্ণব শেষ করবো, একটু শেষ করে দিই। আমি বলছি যে এর পরেও আমি গতকালের ঘটনা বলছি, দুটো বই মেলা, একটা মালদা বই মেলা গতকাল, আর একটা হচ্ছে খড়গপুর বই মেলা, দুটোই জেলা তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্বে আছেন তারা এই দুটো করেন, বেসরকারি অনুষ্ঠান। বিজেপি আর সিপিএম কে ডেকেছিলেন একদম, যাদেরকে ডাকা যায় উদ্বোধন করেছে। মানে আমি তো যাইনি, এরকম হলে খুব ভালো। অর্ণবের ব্যাগে আমার একটাই প্রশ্ন আছে, আমি সবার কাছে যাব, কিন্তু আমি বলছি অর্ণবের ব্যাগে ওর ঝোলার মধ্যে শান্তি জলের আরেকটা বোতল আছে কিনা, মানে চতুর্দিকে যে অশান্তি, আরেকটু শান্তি জল হলে আরো ভালো হতো। হ্যাঁ, দেখুন তৃণমূলের মধ্যে অন্দরে কি হচ্ছে, কে কালীঘাট মুখী, কে ক্যামাক স্ট্রিট মুখী, আমার প্রয়োজন নেই, জানার ইচ্ছেও নেই। কিন্তু দেখুন একটা প্রাণী আছে গিরগিটি, তৃণমূলের ভেতরে এমন কিছু মানুষ আছেন যাদের দেখে গিরগিটিও আজকাল লজ্জা পাবে সুমন। আমি এই বয়কটের কথা হচ্ছে, এত কিছু হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খুব সবিনয়ে মনে করিয়ে দিতে চাই, আমি আরজিকর পূর্ববর্তী বা পরবর্তী বলছি না, আমি কয়েকটা নাম বলছি। প্রজাপতি সিনেমা, সেই সিনেমায় মিঠুন চক্রবর্তী থাকার কারণে নন্দন বয়কট করেছিল প্রজাপতি সিনেমাকে। এটা নিয়ে তৃণমূলের সাংসদ দেব তিনিও কিন্তু ক্ষোভ প্রকাশ করেছিলেন। আমি বলছি এখন অধুনা তৃণমূলের সাংসদ সায়নী ঘোষ, আপনার মনে আছে একবার ফিল্ম ফেস্টিভ্যালে তিনি বলেছিলেন যে এখানে তো মমতা বন্দ্যোপাধ্যায়েরই ছবি দেখছি, এখানে ফিল্ম ফেস্টিভ্যাল মনে হচ্ছে না, ভবিষ্যতের ভূতের ভবিষ্যৎ সিনেমাকে, ভূতের ভবিষ্যৎ না, ভবিষ্যতের ভূত। এবং হ্যাঁ, সায়নী সেই ফিল্মে অভিনয় করেছিলেন, সেই জন্য সরব হয়েছিল। তিনি বামপন্থী হতে পারেন, তাকে আমাদের এখন আমাদের দলে রয়েছেন, কিন্তু তিনি বিজেপিতে যোগদান করার পর তাকে বিভিন্ন সিনেমা থেকে বয়কট করে দেওয়া হয়েছে। এই হচ্ছে বয়কট রাজনীতি। আর শেষ করব সবথেকে ইন্টারেস্টিং, আজকে দিনে তৃণমূল কংগ্রেস আপনাদের এবিপি আনন্দে আসছে না, কি কারণে? তৃণমূল কংগ্রেস বয়কট করেছে, অভিষেক জানেন? এটা নিয়ে একটা মজার ঘটনা আছে, আমি বলবো। শিল্পীদের বয়কট না আসছে, এটা নিছক শিল্পীদের বয়কট না, আরজি করে যারা প্রতিবাদে সোচ্চারিত হচ্ছে সেই মানুষকে বয়কট করা। দ্বিতীয় কথা হলো সিনেমায় ছাড় পাওয়া, সরকারি অনুষ্ঠানে ছাড় পাওয়া, সুযোগ পাওয়ার এর মাপকাঠি কি ছিল? 21শে জুলাইয়ের মঞ্চে কারা উপস্থিত হবে, কারা উপস্থিত হবে না তার ভিত্তিতে। এবং এই যে এখন একটা তৃণমূল নামক প্রাইভেট লিমিটেড কোম্পানিতে দুই মালিকের মধ্যে সংঘাত হচ্ছে, কর্মচারীরা কার পক্ষে থাকবে না থাকবে, এই এখন স্পষ্ট হচ্ছে, আমাদের চোখের সামনে স্পষ্ট হচ্ছে। এটা নতুন কিছু নয়। আমার খালি কথা যে এটা ঠিকই অভিষেক ব্যানার্জি যেটা ভালো কথা বলেছেন যে উনি সারদার বেনিফিশিয়ারি বলার পরও মুখ্যমন্ত্রী শিল্পীদের বয়কটের প্রশ্নে সিপিএম কয়টা মিছিল করেছে? কয়টা মিছিল করেছে? কয়টা জায়গায় তোমরা প্রতিবাদ মিছিল আয়োজন করেছো? আমি বর্তমান ছেড়ে একটু অতীতে চলে যাই। সেটা হচ্ছে যে বাম আমলেও কিন্তু একাধিক, আমি নাম করেও বলতে পারি, পরবর্তীকালে সাংসদ হয়েছেন কবির সুমন, সেখানে এসএফআই যে শিক্ষা প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে ছিল, কবির সুমনকে ডাকা হতো না। এরকম একাধিক উদাহরণ দেওয়া যেতে পারে, ব্রাত্য অর্পিতার নাটক হতে পারে। হ্যাঁ, কিন্তু স্কেল নিয়ে ক্যাসেট বা তৈরি করেছে, হ্যাঁ সেটা অনেক আগে সায়ন, আমি সাল ধরে ধরে তোমায় দেখিয়ে দিতে পারি। পরবর্তীকালে যখন স্টেজের ওপর থেকে বামফ্রন্ট সরকারকে আক্রমণ করতেন কবির সুমন, কলেজে নিমন্ত্রণ পেতেন না। একদম, আমি 100% তোমার সঙ্গে, আমি 100% তোমার সঙ্গে এখানে একমত, আমার কোনো দ্বিমত নেই। কিন্তু আমি বলছি যে মানুষ বাঁচা মিডিয়া বয়কটের কথা কে তুললো, আমি বলছি এইটা ভারী মজার জায়গা। এখানে আমি তৃণমূলকে একা দোষারোপ করব? সমস্ত রাজনৈতিক দল পালা করে মিডিয়া বয়কট করে থাকে। আমি বলছি এটা কোনো নতুন নয়, বিজেপি করেছে, তার আগে বামফ্রন্ট করেছে, মাসের পর মাস তৃণমূল করেছে। এবং সব থেকে আশ্চর্য কি জানেন, গোটা ভারতবর্ষে সব থেকে জোরে গণতন্ত্রের কথা যারা বলে থাকে সেই কংগ্রেস দল, রাহুল গান্ধীর কংগ্রেস দুটো লোকসভা নির্বাচনের পরে, অর্থাৎ 2019, 2024-এর ফলে ভোটের ফলাফল তাদের আশানুরূপ না হওয়ায় শটান, শুধু এবিপি আনন্দ না, গোটা ভারতবর্ষের সমস্ত মিডিয়া চ্যানেল বয়কট করেছিল। সুতরাং আপনারা আলোচনা করুন, সুস্থ আলোচনা হোক, চমৎকার, দর্শকরা আমরা সবাই এনজয় করি, সঞ্চালক হিসেবে আমি তো করি, কিন্তু মিডিয়া বয়কটটাকে একটু দূরে রাখুন, কারণ ওইটায়
ওই গরম জলের মধ্যে সবাই হাত ঢুকিয়েছেন। কিন্তু আপনাদের সামনে আমি রাখবো পরের প্রতিবেদন, যেটা কালকের ফলো আপ অ্যাকচুয়ালি, যে কালকে অখিল গিরি রাজ্যের প্রাক্তন ক্যাবিনেট মন্ত্রী আমরা দেখেছিলাম, তিনি বলছেন বোম চার্জ করব। সেই জন্য পার্টিতে তিরস্কৃত সভাপতি সুব্রত বক্সী, রাজ্য সভাপতি, তিনি অখিল গিরিকে সতর্ক করেছেন ইত্যাদি ইত্যাদি। ঠিক কি আমি পরের প্রতিবেদনে দেখাবো। তারপর এই অনুষ্ঠান অবশ্য চলবে, সঙ্গে থাকবেন। তৃণমূল বিধায়কের মুখে বোমা মারার হুমকি, তাও আবার তৃণমূলেরই আরেক গোষ্ঠীকে। গোষ্ঠী কোন্দল সামলাতে কি এবার ময়দানে নামতে হলো খোদ মমতা বন্দ্যোপাধ্যায়কে? সূত্রের খবর, পূর্ব মেদিনীপুরের 9 তৃণমূল বিধায়ক সহ পুরো জেলা নেতৃত্বকে কলকাতায় ডেকে কড়া বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে দাবি, মঙ্গলবার রাতেই রামনগরের দীর্ঘদিনের তৃণমূল বিধায়ক ও প্রাক্তন বনমন্ত্রী অখিল গিরিকে রীতিমতো সতর্ক করেন রাজ্য সভাপতি সুব্রত বক্সী। এরপর বুধবার পূর্ব মেদিনীপুরের তৃণমূলের 9 বিধায়ক ও জেলা নেতৃত্বকে ভবানীপুরের সুব্রত বক্সীর বাড়িতে ডেকে পাঠানো হয়। সূত্রের খবর, সেখানে ফোন মারফত তৃণমূল নেত্রী বলেন, গোষ্ঠীদ্বন্দ্ব কোনোভাবেই বরদাস্ত করা হবে না, দল করতে গেলে একসঙ্গে চলতে হবে, এমন কিছু করা যাবে না যাতে দলকে বিড়ম্বনায় পড়তে হয়। থেকে বড় কথা হলো, যে বোমাটা মারবেন বলেছিল, বোমাগুলো কি হবে? ওই বোমাগুলো কোথায় ফাটাবে? বোমা তো তৈরি ছিল, মন্ত্রী মোটরসাইকেলে চেপে পালিয়ে গেল বোমার হুমকি দিয়ে। আসল বিষয়টা কি? আসল বিষয় হচ্ছে 400-500 কোটি টাকার একটা বড় ফান্ড, সেটাকে কে ব্যবহার করবে, কে তছরূপ করবে, তার জন্য প্রতিযোগিতা। উল্লেখ্য, কাঁথি সমবায় ব্যাংকের ডিরেক্টর নির্বাচন ঘিরে চরমে উঠেছে তৃণমূল বনাম তৃণমূলের দ্বন্দ্ব। 108 আসনের কাঁথি সমবায় ব্যাংকে 101টি আসন পেয়ে জিতেছেন তৃণমূল সমর্থিত প্রার্থীরা। তাদের মধ্য থেকেই 15 জন বসবেন ডিরেক্টর পদে। কিন্তু ডিরেক্টর নির্বাচন কিভাবে হবে, সেই নিয়ে তৃণমূলের অন্দরে তৈরি হয়েছে মতানৈক্য। সূত্রের খবর, এই পরিস্থিতিতে বুধবার ভবানীপুরে সুব্রত বক্সীর বাড়ির বৈঠকে উপস্থিত ছিলেন উত্তম বারিক ও অখিল গিরি, 2 তৃণমূল বিধায়কই। সূত্রের খবর, সুব্রত বক্সীকে উত্তম বারিক বলেন, 15 জনের যে ডিরেক্টরের তালিকা, তাতে 3টে নামে তার আপত্তি রয়েছে। 3টে নাম পরিবর্তন করা হলে তার আর কোনো সমস্যা নেই। সূত্রের দাবি, তখনই তৃণমূল নেত্রীকে ফোনে ধরা হয়। তিনি বলেন, প্রথম যে প্যানেল দেওয়া হয়েছে তাই রাখতে হবে, বাকি যারা মনোনয়ন দিয়েছেন তাদের অবিলম্বে প্রত্যাহার করতে হবে। সূত্রের খবর, তখন তৃণমূল বিধায়ক উত্তম বারিক বলেন, আপনার কথা মতোই সব হবে। মুখ্যমন্ত্রী সবসময় যা বলেন, উন্নয়নের সাথে থাকো, উন্নয়নের সঙ্গে থাকো, উন্নয়নের সাথে চলো, এটাই প্রাপ্য। যারা হাতে মাথা কেটেছেন, ক্ষমতা দেখিয়েছেন, তারা নিজেদের বাহিনীর কাছে তারা খাবেন। পশ্চিমবাংলার রাজনীতির সংস্কৃতিটাকে নষ্ট করে দিচ্ছে। লুঠেরা, তোলাবাজ, গুন্ডারা মিলিয়ে একটা দল পাকিয়েছে, তার দলের নামটা দিয়েছে তৃণমূল, তার দলের কথা মানিয়েছে মমতাকে। বৈঠকে দাবাইতে কি গোষ্ঠীদ্বন্দ্ব রোগের উপশম হবে? অনির্বাণ বিশ্বাস, দীপক ঘোষ ও বিটন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। আর জ্যোতিপ্রিয় মল্লিককে জামিন দিল ইডির বিশেষ আদালত। নির্দেশনামায় বিচারক লিখেছেন, ইডি অনেক নথি দিয়েছে, সেগুলো কয়েকটা পাতা মাত্র, সেগুলো কখনোই অকাট্য প্রমাণ হিসেবে বিবেচিত হতে পারে না। দেখুন, ভারতীয় বিচার ব্যবস্থার মূল নীতি বলে, বেল ইজ দ্য রুল, জেল ইজ দ্য এক্সেপশন। অর্থাৎ শুধুমাত্র এজেন্সি চাইছে বলে বছরের পর বছর অকাট্য তথ্য প্রমাণ ছাড়া কাউকে জেলে রাখা উচিত নয়, সেটা ল অফ ন্যাচারাল জাস্টিসের সম্পূর্ণ পরিপন্থী। কিন্তু উল্টো দিকে এই প্রশ্নও তো উঠবে যে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের অধীনস্থ ইডি কেন পারল না বিচারককে তথ্য প্রমাণ দিয়ে সন্তুষ্ট করতে? পারল না, নাকি তাকে করতে দেয়া হলো না? আবার অভিযোগ উঠবে সেই সেটিংয়ের। এক্ষুনি বিশ্বনাথদা বলবে, আর কেয়া আর অর্ণব তারা প্রতিবাদ করবে। সে যাই হোক, চলুক। কখনো দুর্নীতির গঙ্গাসাগর, কখনো রেশন কেলেঙ্কারি রিং মাস্টার, আবার কখনো দুর্নীতির কিংপিন ও কিং মেকার। মামলা চলাকালীন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে এরকম নানা বিশেষণে ভূষিত করেছিল কেন্দ্রীয় এজেন্সি ইডি। অবশেষে রেশন দুর্নীতি মামলায় প্রায় 15 মাস পর জামিন পেলেন তিনি। বুধবার তার জামিন মঞ্জুর করল ব্যাংকশাল কোর্ট। কি বলবেন? জ্যোতিপ্রিয় মল্লিকের জামিনের আবেদনের শুনানির মামলা চলাকালীন সম্প্রতি 3 জনকে গ্রেফতার করে ইডি। সেই প্রসঙ্গ উল্লেখ করে এদের নির্দেশনামায় বিচারক লিখেছেন, ধৃতদের বয়ান রেকর্ড করা হয়েছে প্রায় 1 বছর আগে, অথচ গ্রেফতার করল গত 24শে ডিসেম্বর। এই ধরনের গ্রেফতারি আদালতকে প্রভাবিত করে অভিযুক্তর বন্দিদশাকে দীর্ঘায়িত করার উদ্দেশ্যে করা হয়েছে বলেই মনে করা হচ্ছে। যদি থাকে মাথার ওপরে দিদি আর দাদার হাত, তো
তো বেশি দিন খেতে হবে না দুর্নীতিগ্রস্ত তৃণমূলের নেতাদের জেলের ভাত। ভোটের আগে সিবিআই ইডি একটু ওই অ্যারেস্ট খেলাটা খেলবে আর কি। ভোট মিটে গেলে আবার যে যার মতো বাড়ি চলে যাবেন। রেশন দুর্নীতির মামলায় ব্যবসায়ী বাকিবুর রহমানকে গ্রেফতারের পর 2023 সালে 27 অক্টোবর জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তারপর থেকে একাধিকবার আদালতে কখনো তারা বলেছে, আমরা যদি পাখির চোখে দেখি গঙ্গায় যেমন বিভিন্ন নদীর শাখা প্রশাখা মিলিত হয়, তেমনি রেশন দুর্নীতির সবটাই গিয়ে মিশছে বালুতে। এক্ষেত্রে ভুয়ো সংস্থা থেকে শুরু করে ব্যাংক অ্যাকাউন্ট সবেতেই ওনার লোক ছিল। বুধবার নির্দেশনামায় বিচারক বলেছেন, এখানে নিরবিচ্ছিন্ন মানি ট্রেল বা আর্থিক তছরূপ পাওয়া যায়নি। ইডি অনেক নথি দিয়েছে, যেগুলো কয়েকটা পাতা মাত্র, সেগুলো কখনোই অকাট্য প্রমাণ হিসেবে বিবেচিত হতে পারে না। বিচারকের প্রশ্ন ছিল যে ঠিক আছে, তিনি মন্ত্রী ছিলেন, তিনি দুর্নীতিযুক্ত হতেই পারেন, কিন্তু যে টাকা সেই অ্যাকাউন্টে পৌঁছে যাচ্ছে কিভাবে আপনি বলতে পারছেন যে রেশন দুর্নীতি টাকা? তার সদুত্তর কিন্তু শুনানির সময় ইডি আধিকারিকরা দিতে পারেননি। যারা যারা মুখ্যমন্ত্রীর বেশি ঘনিষ্ঠ সবার জামিন এমনভাবে তদন্ত করবে যেন মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠরা অসুবিধা বোধ না করে, মুখ্যমন্ত্রী যেন খুশি থাকে। সেটিং বুঝতে আর কিছু লাগে? এদিন নির্দেশনামায় বিচারক লিখেছেন, অনেক ক্ষেত্রে ইডি এখতিয়ারভুক্ত আইনি ঘেরাটোপের বাইরে গিয়ে এই মামলায় তদন্ত করেছে। কার জামিন হলো কার জামিন হলো না তার থেকে বড় কথা হলো যে কার অনুমোদনে এই ঘটনা ঘটেছিল। জ্যোতিপ্রিয় মল্লিক এত বড় মাপের নেতা নন যে তৃণমূল কংগ্রেস সরকারের মধ্যে থেকে 10 বছর এই দুর্নীতিটাকে তিনি একার উদ্যোগে টেনে নিয়ে গিয়েছিলেন। আদালত যখন জামিনের আবেদন মঞ্জুর করেছেন, তাহলে আদালতও মনে করছেন যে তদন্তে অগ্রগতি নেই, আটকে রাখার প্রয়োজন নেই এবং আটকে রাখার জন্যই আটকে রাখা হচ্ছিল। এইটা আদালত কনভিন্সড হয়েছেন বলেই তো জামিনটা মঞ্জুর করেছেন। এর বাইরে এখানে কোনো রাজনৈতিক মন্তব্যের কোনো অবকাশ নেই। গত বছর গরু পাচার মামলায় জামিন পেয়ে ঘরে ফিরেছিলেন তৃণমূলের এক হেভিওয়েট নেতা অনুব্রত মণ্ডল, আর এবছরের শুরুতে জামিন পেলেন জ্যোতিপ্রিয় মল্লিক। প্রকাশ সিনহা, ব্রতদীপ ভট্টাচার্য, দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ।